যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। সাউন্ড ক্লিয়ার, ওকে ঠিক আছে। আজকে তাহলে আমাদের পদার্থের গাঠনিক ধর্ম, তাই তো? রুটিন ঠিক আছে বলো তো? জি আচ্ছা। কেমন আছেন? ভালো না এই শীতে? কি শীত পড়ছে! রাজশাহী অনেক ঠান্ডা, অনেক 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 ঠান্ডা। ঠান্ডায় ঠান্ডা লেগে গেছে, গলা বসে গেছে। ওকে 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 ওকে। তো সবাই আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ের প্রথম ক্লাসটা করব। এই অধ্যায় ছোট্ট একটা অধ্যায়। এই অধ্যায়ের আসলে দুইটা পার্ট। তো তার শর্ট কোর্সের সিলেবাসের মধ্যে একটা পার্ট। তো আমি যখন রুটিন করি তখন আমার আসলে খেয়াল ছিল না যে এই অধ্যায় পার্ট আসলে দুইটা, আর তোমাদের শর্ট কোর্সের সিলেবাসে আসে একটা। তো এই কারণে আমি দুইটা ক্লাস দিছিলাম। তো আসো আমরা দুইটা ক্লাস নিব, একটু ছোট ছোট দুইটা ক্লাসই নিব। আসলে যে টপিকগুলো আছে ওইটা আসলে একটা ক্লাসে কভার করা যায়। তো যেহেতু দুইটা ক্লাস রুটিনে ছিল, রুটিনে নিয়ে ফেলছি, তো আমরা ছোটো ছোটো দুইটা ক্লাস করব। তো সমস্যা নেই, ঠিক আছে। তো আজকে ছোট্ট একটা ক্লাস করি। যেহেতু বেশি ঠান্ডা পড়ছে, তাড়াতাড়ি কম্বলের মধ্যে ঢুকে যেতে হবে ক্লাস করে। ক্লাস করে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি কম্বলের মধ্যে ঢুকে যেতে হবে। আর রেগুলার তোমরা পড়াশোনা করিও, বুঝছো? কেউ যদি পড়াশোনা না করে তাহলে তারা কী করবে জানো? আমার কোচিং সেন্টারের পিছনে একটা পুকুর আছে। এই শীতে তাকে জাস্ট ওই পুকুরে একটা ডুব দেওয়া হলেই মনে করো যে যত ধরনের দুনিয়াতে যত ধরনের শাস্তি আছে সব শাস্তি দেওয়া হয়ে যাবে। শুধু রাজশাহীতে এনে ওই পুকুরে একটা ডুব দেওয়াইতে হবে। তো এই কারণে পড়াশোনা করিও, বুঝছো? পড়াশোনা করিও, পড়াশোনা না করলে কিন্তু এই অবস্থা হবে। মনে করো ভার্চুয়াল একটা ডুব দেওয়াই দিলাম তোমাকে। তো চলো 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 আমরা শুরু করি। পদার্থের গাঠনিক ধর্ম সহজ চ্যাপ্টারের মধ্যে লিস্টে প্রথমেই থাকে এই চ্যাপ্টারটা। তো প্রথমে আসো আমরা একটু সূত্রের বংশ পরিচয় জানি, যে অধ্যায়ে কী কী নিয়ে আলোচনা। তো প্রথম যে টপিকটা সেটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য স্থিতিস্থাপক গুণাঙ্ক। দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য পীড়ন, হাতও জমে গেছে শীতে, বুঝলা? ও দৈর্ঘ্য স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতি দৈর্ঘ্য স্থিতিস্থাপক গুণাঙ্ক। তো ভাইয়া দৈর্ঘ্য স্থিতিস্থাপক গুণাঙ্কের আর একটা সুন্দর নাম আছে ইয়ং গুণাঙ্ক, ওয়াই দিয়ে আমরা প্রকাশ করি। ধরো একটা তারকে কোনো সিলিং থেকে ঝুলানো হলো। তো তারটাকে আমি একটু প্রস্থচ্ছেদ দেখিয়ে বেশ বড় করে আঁকতেছি, যে এইটা হচ্ছে তার, এইটা হচ্ছে তারের প্রস্থচ্ছেদ। এবার এই তারটাকে টেনে লম্বা করা হবে। তো আমি এই কারণে তারে বল প্রয়োগ করলাম, এই পরিমাণ বল প্রয়োগ করে টেনে লম্বা করলাম। তো এই পরিমাণ বল প্রয়োগ করার পরে পরবর্তীতে এই তারটার দৈর্ঘ্য কিছুটা বেড়ে গেল। তাহলে এই তারের দৈর্ঘ্য কিছুটা বেড়ে যাবে স্থিতিস্থাপক সীমার মধ্যে, কিন্তু এমন টান দিলাম, টেনে এমন লম্বা করলাম, তারপরে বল অপসারণ করে নিলে বস্তু আবার পূর্বের অবস্থায় ফিরলো না, তাহলে কিন্তু ভাইয়া হবে না। তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে তাকে এতটুকু লম্বা করছে, এটা কিন্তু খুবই সামান্য। স্থিতিস্থাপক সীমার মধ্যে এই যে দৈর্ঘ্যের পরিবর্তনটা, এটা খুবই সামান্য। তাহলে এফ বল প্রয়োগ করার কারণে এল পরিমাণ দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটছে। তারের যে আদি দৈর্ঘ্যটা ছিল সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার এল, সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার এল। কি ক্লিয়ার? তো এখন তাহলে দৈর্ঘ্য কতটুকু বাড়লো? ছোট হাতের এল পরিমাণ দৈর্ঘ্য বাড়লো। আদি দৈর্ঘ্য কত ছিল? বড় হাতের এল। একক দৈর্ঘ্যের যে পরিবর্তন, দৈর্ঘ্যের যে বৃদ্ধি, হ্রাসও পাইতে পারে। ঠিক আছে, আমি যদি চাপ দিয়ে ভাবে তাহলে কিন্তু হ্রাস পাবে দৈর্ঘ্য। তাহলে এল দৈর্ঘ্যে, এল ক্যাপিটাল লেটার এল দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে ছোট হাতের এল। একক দৈর্ঘ্যের পরিবর্তনকে বলা হয় দৈর্ঘ্য বিকৃতি। তাহলে ভাইয়া দৈর্ঘ্য বিকৃতি এটা হচ্ছে ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল। ওকে, এবার আসো দৈর্ঘ্য পীড়ন। পীড়ন হচ্ছে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। কার দেওয়া বল? আমার দেওয়া না। পীড়ন হচ্ছে তারের দেওয়া প্রযুক্ত বল। অর্থাৎ পীড়ন হচ্ছে স্থিতিস্থাপক ধর্মের কারণে উদ্ভূত একক ক্ষেত্রফলে বিকৃতি প্রতিরোধকারী বল। আমি যে বলটা দিছি সেটা বিকৃতি ঘটাইছে, এখন তার কি চাই? তার কি বিকৃতি ঘটাই দিতে চাই? তুমি তারের হয়ে চিন্তা করো, তার চাই তার পূর্বের অবস্থায় ফিরে যাইতে।
তাহলে পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য আমি যে বলটা প্রয়োগ করলাম তার বিরুদ্ধে সে কিন্তু প্রত্যয়নী রিস্টোরিং ফোর্স দিবে। এই যে রিস্টোরিং ফোর্স সেটা একক ক্ষেত্রফলে, এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে একক ক্ষেত্রফলে লম্বভাবে যতটুকু পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে সেটাই হচ্ছে পীড়ন। তাহলে পীড়ন হচ্ছে দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য পীড়নটা হচ্ছে একক ক্ষেত্রফলে প্রযুক্ত প্রত্যয়নী বল F/A। এই প্রত্যয়নী বলকে ইংরেজিতে বলা হয় রিস্টোরিং ফোর্স। এবার স্থিতিস্থাপক সীমার মধ্যে বিজ্ঞানী হুক বলছেন, হুকের সূত্র কি? পীড়ন আর বিকৃতি এরা সমানুপাতিক, পীড়ন বিকৃতির সমানুপাতিক। যত বেশি বিকৃতি ঘটাবা তত বেশি পীড়ন প্রযুক্ত হবে। দেখো এটা একটা জিনিস মাথায় রাখিও, আমি যে বলটা প্রয়োগ করতেছি সেই বলটার কারণে কিন্তু চাপ প্রযুক্ত হচ্ছে। আমি যেটা প্রযুক্ত করতেছি সেটা হচ্ছে চাপ, একক ক্ষেত্রফলে আমার প্রযুক্ত বল চাপ। চাপের কারণে, এই চাপ প্রয়োগের কারণে বিকৃতি ঘটতেছে, আর বিকৃতি ঘটার কারণে এই তার পীড়ন দিয়ে পূর্বের অবস্থায় ফিরে যাইতে চাইতেছে। তাহলে পীড়ন আর বিকৃতির মধ্যে পীড়ন আর বিকৃতির মধ্যে বিকৃতি কিন্তু কারণ, আর তার ফলাফল হিসাবে কিন্তু পীড়ন, মাথায় রাখিও। তাহলে সবসময় ফলাফল কারণের সমানুপাতিক হয়। পীড়ন সমানুপাতিক বিকৃতি, বিকৃতি সমানুপাতিক কিন্তু পীড়ন না। হুকের সূত্রে, বিজ্ঞানী হুকের সূত্রে পীড়ন সমানুপাতিক বিকৃতি, ওকে, বিকৃতি সমানুপাতিক কিন্তু পীড়ন না। তো স্থিতিস্থাপক সীমার মধ্যে এই পীড়ন বিকৃতির অনুপাত একটা ধ্রুব সংখ্যা থাকে। তো সেই ধ্রুব সংখ্যাটাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়ং গুণাঙ্ক। এটাকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করি। তাহলে পীড়ন বাই বিকৃতি, তো পীড়ন কত? F/A, আর বিকৃতি কত? ছোট হাতের L ডিভাইডেড বাই বড় হাতের L। তাহলে অতএব স্থিতিস্থাপক গুণাঙ্ক ইয়ং গুণাঙ্ক ওয়াই, এটা F ক্যাপিটাল লেটার L ডিভাইডেড বাই A স্মল লেটার L। এটা হচ্ছে মূল সূত্র, এটা মাথায় রাখলেই হবে। এবার এফকে দেখো আমরা একটু ভেঙে চুরে নিতে পারি। ধরো এই F পরিমাণ বলটা আমি একটা ভার ঝুলায় প্রযুক্ত করছি। ধরো এই তারের সাথে একটা ভার ঝুলানো হয়েছিল, এই ভার ঝুলানোর কারণে F পরিমাণ বল প্রযুক্ত করা হয়েছে। তাহলে ভরের মানটা কত? M। তাহলে প্রযুক্ত বল তখন F ইকুয়াল টু কী হবে? mg। তাহলে তখন F এর জায়গায় লিখবো আমরা mg, আর A হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে A ইকুয়াল টু হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এখানে A এর জায়গায় বসাবো পাই আর স্কোয়ার। তাহলে ইয়ং গুণাঙ্ক y, এটা F ইকুয়াল টু mg ক্যাপিটাল লেটার L, A হচ্ছে পাই আর স্কোয়ার স্মল লেটার L। তাহলে এটা হচ্ছে আরেকটা সূত্র, বাট এইগুলা মেইন সূত্র না। মেইন সূত্র ভাই এটা মাথায় রাখলে এটা এমনি এমনি আসে, এটা আর কষ্ট করে মুখস্থ রাখার কোনো দরকার নেই। ঠিক আছে, এটা আর কষ্ট করে মুখস্থ রাখার কোনো দরকার নেই। তো এই গেল হচ্ছে আমাদের দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য স্থিতিস্থাপক গুণাঙ্ক। ওকে, এবার আসো আমরা এই যে একটা তারে বল প্রয়োগ করে টেনে প্রসারিত করলাম, তো এল পরিমাণ, ছোট হাতের এল পরিমাণ প্রসারণের কারণে এই তারের মধ্যে তো একটা বিভব শক্তি জমা হলো, তারের মধ্যে একটা স্থিতিশক্তি জমা হলো। সেই স্থিতিশক্তি বা বিভব শক্তিটা হিসাব করতে চাই, আর এই তারের একক আয়তনে কী পরিমাণ স্থিতিশক্তি জমা হচ্ছে সেটাও আমরা বের করতে চাই। তাহলে মোট স্থিতিশক্তি, মোট কৃতকাজ এবং একক আয়তনে স্থিতিশক্তি বা কৃতকাজটা আমরা বের করতে চাই। কিভাবে করব? খুবই সহজ। এই যে তারের দৈর্ঘ্য ছিল L, তারের দৈর্ঘ্য কত ছিল? ক্যাপিটাল লেটার L। এইটা হচ্ছে বল প্রয়োগের আগে। এখন বল প্রয়োগ করার কারণে তারের দৈর্ঘ্য কিছুটা বেড়ে গেল, তাই না? বল প্রয়োগ করার কারণে তাহলে এইখান থেকে এতটুকু দৈর্ঘ্য বেড়ে গেল। এই দৈর্ঘ্যটুকু হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি স্মল লেটার L। বল প্রযুক্ত করার কারণে এই দৈর্ঘ্যের বৃদ্ধিটা ঘটছে। তাহলে প্রযুক্ত বল F, বল প্রযুক্ত করছি, প্রযুক্ত বল F, এই বল প্রয়োগের কারণে এতটুকু সরণ ঘটছে, এইটুকু সরণ ঘটছে, এই সরণটা হচ্ছে L। তাহলে আমরা কৃতকাজ বের করতে চাই, তো দুনিয়ার সহজ জিনিস, কৃতকাজ W ইকুয়াল টু বল গুণ সরণ। তাহলে F বল আর L হচ্ছে সরণ। তাহলে কৃতকাজ W ইকুয়াল টু F ইন্টু L, শেষ। W ইকুয়াল টু F ইন্টু L, শেষ না? বলো তো, হয়েছে না? হয়েছে। যদি এটা করো তাহলে পাবা একটা 0। খবরদার এটা হবে না, কারণ ভাই বল প্রয়োগে যখন কাজ হিসাব করবা তখন একটু আগে একটু জ্ঞান কাজে লাগা, একটু ভাবনা চিন্তা করে নিবা যে তুমি যে বল দ্বারা কাজ বের করতেছো সেটা পরিবর্তনশীল বল নাকি ধ্রুব বল। এই বলটা একটা পরিবর্তনশীল বল। তুমি দেখো তো একটা তারকে টেনে যত প্রসারিত করতে চাও তত বেশি বল দিতে হবে না? তাহলে প্রযুক্ত বলের মানটা সেটা প্রসারণের সাথে সমানুপাতিক না? তাহলে F সমানুপাতিক L। তোমার আমার কথাও বিশ্বাস করার দরকার নেই, আমার কথা মেনে নেওয়ার দরকার নেই, তুমি একটু আগে তো সূত্র দেখলা, সেই সূত্রটা লেখো তো, Y ইকুয়াল টু ইয়ং গুণাঙ্ক Y, F বড় হাতের L ডিভাইডেড বাই A ছোট হাতের L। দেখো F সমান কত? F সমান YA ছোট হাতের L ডিভাইডেড বাই বড় হাতের L। কোনো একটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কনস্ট্যান্ট, তারের আদি দৈর্ঘ্য কনস্ট্যান্ট, আর তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক এটা তো অবশ্যই কনস্ট্যান্ট। তাহলে পুরো জিনিসটা কনস্ট্যান্ট হলে F এর সাথে L এর সম্পর্কটা কেমন
সমানুপাতিক। তাহলে যত বেশি প্রসারণ ঘটাবো তত বেশি বল লাগবে। তাহলে ধ্রুব বল দ্বারা কাজ হইলে আমি ডাইরেক্ট W=F/L লিখতে পারি, বাট এটা ধ্রুব বল দ্বারা কাজ না, এটা পরিবর্তনশীল বল দ্বারা কাজ। তাহলে এটা করা যাবে না। তাহলে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে দেখো, যখন বল প্রয়োগ করিনি তখন প্রসারণের কোনো মানই নেই, আর বল প্রয়োগ করার কারণে আলটিমেট যে প্রসারণ সেটা হচ্ছে L=L। 0 থেকে L এই লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে খুবই ক্ষুদ্র কৃতকাজ বল প্রয়োগে খুবই ক্ষুদ্র সরণ ডিএল এর জন্য কৃতকাজ হচ্ছে FDL। এটাকে ইন্টিগ্রেশন করব 0 থেকে L এই লিমিটের মধ্যে। এবার F সমান এখান থেকে নিয়ে বসাবো YA ছোট হাতের L বাই বড় হাতের L, YA ছোট হাতের L ডিভাইডেড বাই বড় হাতের L DL এর ইন্টিগ্রেশন করব 0 থেকে L। তাহলে ভাই Y গেল বাইরে, A গেল বাইরে, বড় হাতের L ও ধ্রুবক বাইরে গেল, ভিতরে থাকলো LDL, x/dx মানে x²/2। তাহলে LDL মানে কি? L²/2। একবার বসবে 0, একবার বসবে L। 0 বসানোর দরকার নেই, L বসলেই হলো। তাহলে এটাই হচ্ছে আমাদের কৃতকাজের সূত্র। মোট কৃতকাজ, এটা মোট কৃতকাজ, এটা মোট স্থিতিশক্তি, ঠিক আছে, সব কিছুর মোট পটেনশিয়াল এনার্জি। এবার এইটা সমান হাফ, একটু সুন্দর করে সাজায় লিখলে YA ছোট হাতের L² ডিভাইডেড বাই বড় হাতের L। তো তোমাদের অনেকেরই এইসব সূত্র মুখস্থ আছে, তাহলে ভাইয়া সূত্রগুলো একটু মাথায় রাখবা, তাহলে আর তোমার ম্যাথে আটকাবে না, ঠিক আছে। তাও আমি একবার একটু ঝালাই করে নিচ্ছি। এটা হচ্ছে মোট কৃতকাজ বা মোট স্থিতিশক্তি বা মোট বিভব বা স্থিতিশক্তি। মোট এটা বিভব বা স্থিতিশক্তি, মোট কৃতকাজ বা মোট বিভব বা স্থিতিশক্তি। এবার আমরা চাইতেছি একক আয়তনে কৃতকাজ বা স্থিতিশক্তি বের করতে। একক আয়তনে খুবই সহজ, এই তার আয়তন দিয়ে ভাগ দাও, এই মোটটাকে আয়তন দিয়ে ভাগ দিবা। কেমনে? একটা তারের আয়তন কেমনে পাবা? তারটাকে একটু জুম করি, তাহলে তুমি তারের আয়তন পেয়ে যাবা। ধরো এই যে তারটা জুম করলাম, দেখলাম দৈর্ঘ্য হচ্ছে L, আর এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা হচ্ছে A=πr²। তাহলে আয়তন কত? আয়তন সিলিন্ডার πr² L। তো আবার πr² লাগবে না, A তো, তাহলে V=A×L এটা দিলেই হবে, ঠিক আছে, এটা দিলেই হবে। সবসময় πr² L হবে না। যেমন মনে করো তারটা বৃত্তাকার বলে এইটা, কিন্তু তারটা যদি বৃত্তাকার না হয়ে একটা বর্গাকার প্রস্থচ্ছেদের তার হইতো, তাহলে তখন বাহু গুণ বাহু L² হইতো আর কি ক্ষেত্রফলটা। তো এই কারণে ক্ষেত্রফল A, ঠিক আছে, আমরা ক্ষেত্রফল মাথায় রাখবো A, ক্ষেত্রফল πr² দরকারও নেই। তাহলে V=A×L। তাহলে অতএব একক আয়তনে স্থিতিশক্তি বা কৃতকাজ ইউ। তাহলে টোটাল কৃতকাজকে আয়তন দিয়ে ভাগ দিয়ে দাও, U=, তো টোটাল কৃতকাজ এইটা হাফ YA ছোট হাতের L² ডিভাইডেড বাই বড় হাতের L, তাকে আয়তন দিয়ে ভাগ দিয়ে দাও A×L, A আর A কাটাকাটি। তাহলে কি দাঁড়াইলো? সূত্র একটা দাঁড়াইলো হাফ Y বিকৃতির বর্গ। দেখো মাথায় রাখতে হবে এটা কিন্তু, হাফ ইন্টু Y ইন্টু বিকৃতির বর্গ, বিকৃতির বর্গ। এইবার U= হাফ, এই Y মানে FL ডিভাইডেড বাই AL, L² ডিভাইডেড বাই L²। তাহলে এটা L, এটা L², নিচে বড় হাতের L, এটা ছোট হাতের L², এটা ছোট হাতের L, তাহলে উপরে একটা ছোট হাতের L, তাহলে হাফ F ডিভাইডেড বাই A, এটা ছোট হাতের L ডিভাইডেড বাই এটা বড় হাতের L, তাহলে এটা হচ্ছে U। তাহলে = হাফ F ডিভাইডেড বাই A, L ডিভাইডেড বাই L। কি কথা বুঝছো? ওকে, তাহলে এই সূত্রগুলো মাথায় রাখতে হবে। তাহলে একক আয়তনে স্থিতিশক্তির একটা সূত্র হচ্ছে হাফ গুণ ইয়ং গুণাঙ্ক গুণ বিকৃতির বর্গ একক আয়তনে, আর একটা সূত্র হচ্ছে হাফ গুণ পীড়ন গুণ বিকৃতি, দুটো সূত্র। তাহলে সুন্দর করে এই সূত্রগুলো মাথায় রাখবা। মোটামুটি দৈর্ঘ্য স্থিতিস্থাপক গুণাঙ্কের ক্ষেত্রে, দৈর্ঘ্যের ক্ষেত্রে যাবতীয় যে সূত্র লাগবে আমাদের হিসাব নিকাশের জন্য সব তোমাকে আমি রেডি করে রেখে দিছি, ঠিক আছে। এবার এখান থেকে একটা গ্রাফ আঁকার পরে আমরা একটু ম্যাথ প্রবলেম সলভ করব। এখান থেকে একটা গ্রাফ আঁকবো, গ্রাফটা আঁকবো হচ্ছে ইপি বনাম L² এর গ্রাফ, ইপি বনাম L² এর গ্রাফ আঁকবো। আর একটা গ্রাফ আঁকবো হচ্ছে ইপি বনাম L এর গ্রাফ, ইপি বনাম L এর গ্রাফ। বলো ভাইয়া পারবা?
ইপি বনাম এল স্কোয়ার, একটু আগে ইপি সূত্র লিখলা না, পটেনশিয়াল এনার্জি, ইপি বা ডাব্লিউ বলা যায়, ঠিক আছে। তাহলে এটা সমান সমান হাফ ওয়াই এ ছোট হাতের এল স্কোয়ার ডিভাইডেড বাই বড় হাতের এল, বা এটা কনস্ট্যান্ট, এটা ওয়াই অক্ষে নেওয়া হয়েছে, এটা কনস্ট্যান্ট এম, আর এইটা ভালো করে খেয়াল করবা পুরো এল স্কোয়ারটাই কিন্তু এক্স অক্ষে, পুরো এল স্কোয়ারটা। তাহলে কেমন রেখা হবে? পুরো এল স্কোয়ারটাই কিন্তু এক্স অক্ষে, কেমন রেখা পাওয়া যাবে? একটা মূল বিন্দুগামী সরল রেখা পাওয়া যাবে। অনেকে বলতে পারো ভাই এখানে যে পাওয়ার 2, এখানে যে পাওয়ার 1, ভাই এই পুরো এল স্কোয়ারটা আমি এক্স অক্ষে নিছি, তাহলে পুরো এল স্কোয়ারটাকে কিছু একটা চিন্তা করে তার পাওয়ার কত? 1, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স সরল রেখা, ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু এম এক্স সরল রেখা, মূল বিন্দুগামী একটা সরল রেখা আমি পাবো। এবার এইখানে কি হবে? এইবার আসো ইপি বনাম এল এর গ্রাফ। তাহলে এবার ইপি ইকুয়াল টু বা ডাব্লিউ ইকুয়াল টু হাফ ওয়াই এ ছোট হাতের এল স্কোয়ার ডিভাইডেড বাই বড় হাতের এল, হাফ ওয়াই এ ছোট হাতের এল স্কোয়ার, সরি হাফ ওয়াই, হ্যাঁ ওয়াই এ ছোট হাতের এল স্কোয়ার ডিভাইডেড বাই বড় হাতের এল। এইবার দেখো, এইবার ইপি নেওয়া হয়েছে ওয়াই অক্ষে, এটা নেওয়া হয়েছে ওয়াই অক্ষে, আর এই পুরো এইটা এই যে এল স্কোয়ার, তো এল স্কোয়ার মানে এক্স স্কোয়ার আর কি, ঠিক আছে, এল স্কোয়ার মানে এক্স স্কোয়ার, এখানে আমরা এল নিছি, এল স্কোয়ার না, তাহলে এক্সের পাওয়ার 2, ওয়াইয়ের পাওয়ার 1, তাহলে এইটা হচ্ছে একটা পরাবৃত্তের গ্রাফ, প্যারাবোলা। কেমন প্যারাবোলা? তোমার আমি শিখাইছি, যার উপর স্কোয়ার তার উল্টা দিকে স্মাইলি, কার উপর স্কোয়ার? এক্সের উপর স্কোয়ার, তাহলে ওয়াইয়ের উল্টা দিকে, ওয়াইয়ের উল্টা দিকে স্মাইলি, এরকম মানে যার উপর স্কোয়ার তার উল্টা দিকে মানে ওয়াইয়ের দিকে স্মাইলি, তাহলে ওয়াই এরকম হেসে দিবে, ঠিক আছে, ওয়াই এরকম হেসে দিবে। তো হেসে দাও, এইটুকু বাদ দিয়ে দাও, কারণ এইটুকু তো এল নেগেটিভ হয়, তো এল তো আর নেগেটিভ হতে পারে না, এল তো আর নেগেটিভ হতে পারে না, তাহলে এইটুকু রাখবা। তাহলে এই হচ্ছে আমাদের ঘটনা। কি ক্লিয়ার? ওকে ওকে, ভেরি গুড। এবার শোনো, পীড়ন বিকৃতির গ্রাফ স্থিতিস্থাপক সীমার মধ্যে, পীড়ন বিকৃতি স্থিতিস্থাপক সীমার মধ্যে মূল বিন্দুগামী সরল রেখা, হুকের সূত্র, পীড়ন বিকৃতির গ্রাফ স্থিতিস্থাপক সীমার মধ্যে মূল বিন্দুগামী একটা সরল রেখা, এই যে এরকম পাওয়া যাবে। এরপরে আরো অনেক কিছু আছে, এরপরে এরকম নন লিনিয়ার, তারপরে একটু নিচে নামে যাবে, এটা নতি বিন্দু, ঠিক আছে, তারপরে এরকম বাড়বে ইলাস্টিক হার্ডেনিং পয়েন্ট, তারপরে এক সময় গিয়ে ভেঙে যাবে, এটা এটা হচ্ছে ব্রেকিং পয়েন্ট। তো এগুলো আছে, কিন্তু আমাদের দরকার স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনটুকু? স্থিতিস্থাপক সীমার মধ্যে ঘটনা হচ্ছে এইটা, স্থিতিস্থাপক সীমার মধ্যে এটা সমানুপাতিক। ওকে, ডান, শেষ। তাহলে এবার আসো, এখানে একটা গ্রাফ আছে, ঠিক আছে, জাস্ট গ্রাফ থেকে একটা ম্যাথ করবো আর কি, মানে ধারণা যে গ্রাফে ম্যাথ আসলে কীভাবে করতে হয় তার জন্য একটা ধারণা। তো ক্যালকুলেটর নিয়ে প্যারা খাবা না কিন্তু, হ্যাঁ। মনে করো একটা তার, সেই তারের ব্যাস এটা 2 মিলিমিটার এবং তারের দৈর্ঘ্যটা হচ্ছে 1 মিটার। এবার এই তারের এই গ্রাফের জন্য ইয়ং গুণাঙ্ক বের করতে বলছে, ইয়ং গুণাঙ্ক বের করতে বলছে। দেখো ভাই, এটা ফোর্স, বল, এটা বল, আর এইটা এক্সটেনশন মানে প্রসারণ, তুমি বাংলায় মাথায় রাখো, ঠিক আছে, এটা প্রসারণ, এই প্রসারণটা হচ্ছে এল। যত বেশি প্রসারণ বল দেওয়া লাগছে তত বেশি, দেখো সমানুপাতিক রেখা, যত বেশি প্রসারণ বল দেওয়া লাগছে সমানুপাতিক, এই যে। তো বল আর সরণ পরস্পরের সমানুপাতিক হবেই, বল আর সরণ পরস্পরের সমানুপাতিক হবেই। ওকে, এইবার এইখান থেকে আমাদের কি বের করতে বলছে? ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক ওয়াই ইকুয়াল টু এফ বড় হাতের এল ডিভাইডেড বাই এই ছোট হাতের এল। তাহলে দেখো, এফ বসাইতে হবে। এখন এফ কোনটা বসাবা? যেটা খুশি সেটা বসাও, কিন্তু এফ তুমি এখান থেকে যেটা বসাবা তার জন্য ছোট হাতের এল অর্থাৎ প্রসারণের মান এখান থেকে ওইটাই বসানো লাগবে, অর্থাৎ যে এখান থেকে এফ যেটা নিবা তার জন্য প্রসারণ নিবা। তাহলে আমি মনে করো এফ নিলাম 2, তাহলে তার জন্য প্রসারণ নিব 0.2, তুমি 3 নিতে পারো, 0.3 নিতে পারো, কোনো আপত্তি নেই আমার। তাহলে এফ এর মান 2, তাহলে প্রসারণের মান এল এর মান হবে 0.2, দৈর্ঘ্যের মান 1, আর এ হচ্ছে ব্যাস বলে দেওয়া আছে 2 মিলিমিটার, তাহলে ব্যাসার্ধ 1 মিলিমিটার।
ব্যাসার্ধ 1 মিলিমিটার, তাহলে পাই 1 × 10⁻³ তার স্কোয়ার। ঠিক আছে, এবার এখান থেকে হিসাব নিকাশ করবা, করে তুমি ইয়ং গুণাঙ্ক পাবা। আমি হিসাব করলাম না, তোমার এমন মান দিবে যাতে তুমি সহজে হিসাব করতে পারো। তোমার এই পাই আর স্কোয়ার দিবে না, একবারে ক্ষেত্রফলের মান বলে দিবে 10⁻⁷ মিটার স্কোয়ার। যদি এরকম বলে যায় তাহলে খুব সহজে ইজিলি হিসাব করে ফেলবা। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু না, আমি তোমাকে জাস্ট ম্যাথটা দিছি, তুমি গ্রাফ থেকে কীভাবে অ্যাপ্রোচ করবা সেটা বোঝার জন্য। ঠিক আছে, গ্রাফ থেকে কীভাবে অ্যাপ্রোচ করবা ম্যাথগুলার সেটা বোঝার জন্য। হয়ে গেল, খুবই সহজ। গ্রাফ থেকে যদি কখনো ম্যাথ আসে খুবই সহজ ম্যাথ আসবে, ভয় পাওয়ার কিছু নেই। এবার আসো নেক্সট, এখন থেকে মূলত আমাদের হিসাব নিকাশের ম্যাথ শুরু হবে। তো দেখো কি বলছে, 10⁻⁻6 মিটার স্কোয়ার। নাকি তো তোলার একটু সময় দিব না, কোনো মতে তুলবা, হ্যাঁ 30 সেকেন্ড টাইম। তোলো। আচ্ছা দেখো, এত মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি তারে 100 কেজি ভার ঝোলানো হয়েছে। রেডিমেড ম্যাথ বলে কিছু ম্যাথ আছে না, তো এগুলো হচ্ছে সেই রেডিমেড ম্যাথ। এত কেজি ভার ঝুলানো হয়েছে, তাহলে এটা এফ = mg। ঝুলে দেওয়া হলো তারের 1 মিটার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে 2 মিটার হলো। আচ্ছা, 1 মিটার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে 2 মিটার হওয়া মানে আদি দৈর্ঘ্য 1 মিটার ছিল, পরিবর্তিত দৈর্ঘ্য 2 মিটার হলো, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিও কিন্তু 1 মিটার হলো, মানে দ্বিগুণ দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। তো তারের বিকৃতি কত, পীড়ন কত, ইয়ং গুণাঙ্ক কত বের করো। এইটা হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যে এত প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল বিশিষ্ট একটি তারে। তো তারের বিকৃতি, তো বিকৃতি হচ্ছে ছোট হাতের এল বাই বড় হাতের এল। তো ছোট হাতের এলের মান 1 আর বড় হাতের এলের মানও 1, তাহলে বিকৃতি হচ্ছে 1। একক নেই, বিকৃতির কোনো একক নেই, কারণ একই রাশির অনুপাতের একক থাকে না। পীড়নের কিন্তু একক আছে, কারণ পীড়ন হচ্ছে f/a, f/a। f = 100 × 9.8, 100 × g এর মান 10ও ধরতে পারো, 9.8 হিসাবের সুবিধার জন্য 10ও ধরে নিতে পারো, তো 9.8 সমস্যা নেই। আর এ হচ্ছে 10⁻⁶, 10⁻⁶। তাহলে দেখো 10⁻² আর -6 + 6 হয়ে যাবে, তাহলে 10⁻8, তাহলে 9.8 × 10⁸ এত নিউটন/মিটার স্কয়ার। ইয়ং গুণাঙ্ক নির্ণয় করতে বলছে, y = f বড় হাতের এল / a ছোট হাতের এল। মানগুলো বসে দাও। এফ এর মান 100, জি এর মান 9.8, এল এর মান 1, বড় হাতের এল এর মানও 1, ছোট হাতের এল এর মানও 1, এ হচ্ছে 10⁻⁶। তাহলে আবারও একই রকম, মানে বিকৃতি যদি 1 হয় তাহলে পীড়নটাই তো ইয়ং গুণাঙ্ক হবে। বিকৃতি যদি 1 হয় তাহলে পীড়নটাই তো ইয়ং গুণাঙ্ক হবে, এত নিউটন/মিটার স্কয়ার। এই যে হয়ে গেল, কত সহজ ম্যাথ। ঠিক আছে, ক্যালকুলেটর না থাকেও হিসাব নিকাশ করা যাবে, এই টাইপের দিবে। কিন্তু আমি যদি এখানে তথ্যগুলো উল্টাপাল্টা দিতাম, তুমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে গিয়ে মনে করো যে উল্টাপাল্টা করে ফেলতা। তো ভয় পাওয়ার কিছু নেই, তোমার হিসাবগুলো ক্যালকুলেটর ছাড়া যাতে তুমি পারো এরকমই হিসাব নিকাশ দেবে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট কনসেপ্টের উপর ভালো করে জোর দেবা। একটি 2 মিলিমিটার ব্যাস বিশিষ্ট তারকে এত কেজি ভর ঝুলালে এর দৈর্ঘ্য এত % হয়, তারটির ইয়ং গুণাঙ্ক কত। দেখো, দৈর্ঘ্য এত % হয় আর দৈর্ঘ্য এত % বাড়ে, এই দুইটা কথার মধ্যে পার্থক্য বোঝানোর জন্য এই ম্যাথটা দেওয়া। বলছে দৈর্ঘ্য বেড়ে 125% হয়। দৈর্ঘ্য বেড়ে যদি 125% হয় তাহলে দৈর্ঘ্য বাড়ে কতটুকু, দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু। আগে যা ছিল তা হচ্ছে 100%, ঠিক আছে, আগে যা ছিল তা হচ্ছে 100%, এখন 125% হয়েছে, তাহলে বাড়ছে কতটুকু, বলো বাড়ছে কতটুকু, 25% বাড়ছে। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে ছোট হাতের এল। তোমার কাছে 100 টাকা ছিল, এখন 125 টাকা, বাড়লো কত, 25 টাকা। তোমার টাকা 125% হয়েছে, তার মানে 25% বাড়ছে। তাহলে ছোট হাতের এল এটা হচ্ছে দৈর্ঘ্যের 25%, অর্থাৎ এল এর 25%। তো ভাই এল এর 25% মানে 0.25 এল। এত মিলিমিটার ব্যাস, তাহলে ব্যাসার্ধ আর হচ্ছে 1 মিলিমিটার। এত কেজি ভর ঝুলানো হয়েছে, তারটির ইয়ং গুণাঙ্ক
ওয়াই ইকুয়াল টু এফ বড় হাতের এল ডিভাইডেড বাই এ ছোটো হাতের এল, মানগুলো বসাই দিলেই হয়ে যাবে। 20 ইন্টু 9.8, এটা এল, আর এ হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর 1 মিলিমিটার, 10⁻³ তার স্কোয়ার। ঠিক আছে, 10⁻³ তার স্কোয়ার, 1 ইন্টু 10⁻³ তার স্কোয়ার। এল 0.25 এল, তাহলে এই এল কাটাকাটি, এই এল কাটাকাটি। তাহলে এখন হিসাব নিকাশ করবে, এটা 10 ধরে হিসাব করলে উপরে 200, তাকে 0.25 দিয়ে ভাগ দিবা, তা 200কে 0.25 দিয়ে ভাগ দিবা মানে উপরে 100 দিয়ে গুণ দিবা, 25 দিয়ে ভাগ দিবা, তারপরে 10⁻⁻6 হয়ে যাবে এটা। তো এটা উপরে গেলে 10⁻+6, আর জাস্ট পায়ের হিসাবটাই করলে হবে। তো ক্যালকুলেটর ছাড়া একটু চেষ্টা করবা হিসাব নিকাশ করার, যদি এরকম কিছু দেয়, বুঝলা? এত নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, এবার আসো 3 নম্বর। এই 3 নম্বর 2 নম্বর একই ম্যাথ, দেখো একই ক্যাটাগরির ম্যাথ। তো আমি তোমাকে বুঝাইতে চাই পার্থক্য, দুইটা ম্যাথের মধ্যে ডিফারেন্সটা বুঝাইতে চাই। আগে ছিল তারটির দৈর্ঘ্য 125% হয়, আর এইবার বলছে যে তার এর উপাদানের ইয়ং গুণাঙ্ক এত, তারটির ব্যাস এত, তারটির দৈর্ঘ্য 0.25% বাড়াতে বাড়াতে, তাহলে 0.25% বাড়াতে, তাহলে এল হবে 0.25% অফ বড় হাতের এল, মানে বড় হাতের এল এর 0.25%, বুঝলা? বুঝতে পারছো? বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে মাথায় রাখতে হবে তারটির দৈর্ঘ্য এত পার্সেন্ট বাড়াতে, বাড়ে, বৃদ্ধি, ছোট হাতের এল হচ্ছে বড় হাতের এল এর 0.25%। তো ভাইয়া 0.0025 হবে, কারণ এটা কিন্তু 25% না, 0.25%, তাকে আবার 100 দিয়ে ভাগ দাও, তাহলে 0.0025 এল। আর সব কিছু তো গিভেন, এটা ইয়ং গুণাঙ্ক গিভেন, তারটির ব্যাস এত, ব্যাস থেকে ব্যাসার্ধ 1 মিলিমিটার গিভেন। তো বসে বাড়াতে কত বলের প্রয়োজন হয়, তো আমরা কি জানি, ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান সমান এফ বড় হাতের এল ডিভাইডেড বাই এ ছোট হাতের এল। নাও এবার মান বসাই দাও, 2.1 ইন্টু 10⁻11 বলের মান, এফটা চাই, বড় হাতের এল এর মান হচ্ছে বড় হাতের এল, আর এ হচ্ছে পাই 1 ইন্টু 10⁻, মানে 10⁻10, সরি 10⁻³ তার স্কোয়ার, ছোটো হাতের এল হচ্ছে 0.0025 বড় হাতের এল। এই যে বড় হাতের এল কাটাকাটি, একমাত্র বড় হাতের এফটাই অজানা, বলটাই অজানা, তাহলে হিসাব নিকাশ করে এখান থেকে বের করে ফেলবা। ঠিক আছে, হিসাব নিকাশ করে এখান থেকে বের করে ফেলবা। তাহলে আমি এই দুইটা ম্যাথ পরপর তোমার কেন দিছি ভালো করে বোঝো, কেন দেওয়া হয়েছে এই দুইটা ম্যাথ বোঝার জন্য, যে দৈর্ঘ্য এত পার্সেন্ট হয় আর দৈর্ঘ্য এত পার্সেন্ট বাড়ে, দুইটা কথার পার্থক্য। ঠিক আছে, দৈর্ঘ্য এত পার্সেন্ট হয় আর এত পার্সেন্ট বাড়ে, এই দুইটা কথার পার্থক্য বোঝার জন্য। ওকে, ঠিক আছে। ওকে, এইবার আসো, এই ম্যাথগুলা ভার্সিটির জন্য বেশ ইম্পর্টেন্ট। এই ম্যাথটা, এই টাইপের ম্যাথগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো কোনো মতে একটু তোলো তো দেখি, কোনো মতে একটু তোলো, কোনো মতে। একজন বলছো বাড়ে বললে যোগ না, ঠিক আছে, আমি বললাম তোমার সাপোজ তোমার টাকা পয়সা 125% বাড়ছে, তাহলে তোমার টাকা পয়সা বাড়ছে কতটুকু, আসলে বাড়ছে কতটুকু? তোমার টাকা পয়সা 125% বাড়ছে, তার মানে বাড়ছে কতটুকু? বাড়ছে কতটুকু? 25% বাড়ছে। ঠিক আছে, মানে বেড়ে 125% হয়েছে আর কি, তাহলে বাড়ছে কতটুকু? 25% বাড়ছে। তো যোগ হবে না, মানে যোগ না বিয়োগ, এরকম প্রশ্ন কেন করলা? দেখো একই পদার্থের দুটি তার এ আর বি, দৈর্ঘ্যের অনুপাত এত, দৈর্ঘ্যের অনুপাত এল এ এল বি, ব্যাসের অনুপাত D1 D2। ভাই ব্যাসের অনুপাত যা, ব্যাসার্ধের অনুপাত তাই হয়, হ্যাঁ মাথায় রাখিও। যদি একই বল দ্বারা টানা হয়, এফ সেম, এফ সেম, এভাবে অ্যানালাইসিস করবা। দুটো তারকে টানা হয়, তবে এ ও বি এর দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত এল এ আর এল বি, দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত চাইছে। একই পদার্থের, খুব ইম্পর্টেন্ট কথা, ইয়ং গুণাঙ্ক ওয়াই সেম। তাহলে ভাই দুটোর জন্য ফটাফট সূত্র লিখে ফেলবা, ওয়াই ইকুয়াল টু বা ওয়াই এ, এটা ইকুয়াল টু ওয়াই তো সেম, তাহলে ওয়াই এ আর ওয়াই বি কি বলবো? এফ বড় হাতের এল ডিভাইডেড বাই এ ছোট হাতের এল। ওয়াই তো সেম, তাহলে সমান সমান দিয়ে লিখি, এফ বড় হাতের এল ডিভাইডেড বাই এ ছোট হাতের এল। দেখো
এল এ এল বি, তারপরে এ এ এ বি, এল এ এল বি, এফ সেম এফ এফ কাটাকাটি, একই বলে টানা হয়েছে, এফ সেম এফ এফ কাটাকাটি। তাহলে এল এ বাই এল বি এর অনুপাতটা আমার দরকার। এল বি এর সাথে কি গুণ? বড় হাতের এল এ আর এ বি গুণ, তো এ বি মানে পাই, ঠিক আছে, এটা এ বি আর কি, এ বি, হ্যাঁ 1 2 দিছি, এটা আসলে এ বি। তাহলে আসো, এল এর সাথে কি গুণ? এল এর সাথে এ এ আর এল বি গুণ, আর এল এল বি এর সাথে কি গুণ? এল বি এর সাথে কি গুণ? এ বি আর এল এ। তাহলে এল এ এ বি, এ বি মানে পাই আর বি স্কোয়ার ডিভাইডেড বাই এটার সাথে এল বি আর পাই আর এ স্কোয়ার কাটা। তাহলে এল এ এল বি, ওকে, বুঝতে পারছি। এবার আসো অনুপাতগুলো দেখে দেখে বসাই দিবা। 1/2 আর বি বাই আর এ তার স্কোয়ার, তাহলে 1 আর বি বাই আর এ, তাহলে এটাও 1/2 তার স্কোয়ার, তার মানে 4 2 8, 1/8, এটাই অ্যান্সার। কত সহজ ম্যাথ, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। ভাইয়া আপনার ক্লাস সবগুলো করলে সিকিউর কভার হবে? অবশ্যই হবে, ঠিক আছে। একটু নিজের প্র্যাকটিস করলে আর কিছু লাগবে না, বুদ্ধি থাকা লাগবে, বুঝতে পারছো? বুদ্ধি কিন্তু থাকা লাগবে, বুদ্ধি না থাকলে কিন্তু হবে না। ক্লাস মুখস্থ করে বুদ্ধি না থাকলে কিন্তু কোথাও চান্স পাবে না, ঠিক আছে। বুদ্ধির সবসময় বাতি জ্বালায় রাখতে হবে, একেবারে সর্বোচ্চ পাওয়ারে জ্বালায় রাখতে হবে। এবার আসো, তারে মন্দন অথবা ত্বরণ প্রযুক্ত হলে, তারে মন্দন অথবা ত্বরণ প্রযুক্ত হলে, দেখো একটা তারে একটা বস্তু বাঁধবো, বেঁধে আমি এটাকে টেনে, ত্বরণ দিয়ে টেনে উপরে তুলবো, ধরো লিফটে করে উপরে নিয়ে যাব। তাহলে সেই ক্ষেত্রে তারে তো বেশি টান প্রযুক্ত হবে, আর যখন নিচে নামাবো কম টান প্রযুক্ত হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা হিসাব নিকাশটা দেখতে চাই। তাহলে তারে ত্বরণ প্রযুক্ত হলে, ত্বরণ দিয়ে ঊর্ধ্বগামী করলে লিফট, আর কিছুই না, লিফট, ঠিক আছে, লিফটের মতো। তাহলে এটা হচ্ছে একটা তারে ভাই ভার ঝোলানো হয়েছে, এবার তারটাকে টেনে উপরে নিব, উপরের দিকে উঠাবো। তাহলে দেখো এই তারে প্রযুক্ত টান বল এফটা কত হয়? এটাকে টিও বলতে পারো, এফও বলতে পারো, এফও বলতে পারো। নিচের দিকে এমজি, উপরের দিকে টি। তাহলে যেহেতু আমি উপরের দিকে নিয়ে যাচ্ছি, তাহলে উপরের দিকেরটা বড়, এ ত্বরণে উপরে যাচ্ছে, ওই যে বলছে ঊর্ধ্বগামী, তাহলে ঊর্ধ্বগামী হলে এটা বড় এটা ছোট। তাহলে টি মাইনাস এম জি ইকুয়াল টু এম এ। তাহলে তারে প্রযুক্ত টান বল, এম জি ওই পাশে গেল, এম জি প্লাস এ, এটা হচ্ছে তারে প্রযুক্ত টান বল। তো এইবার যদি আমি এই ক্ষেত্রে ইয়ং গুণাঙ্কের সূত্র লিখি, তাহলে কি ওয়াই সূত্র আমরা কি জানি? দেখো এফ বড় হাতের এল ডিভাইডেড বাই এ ছোট হাতের এল, তো এফ এর জায়গায় আমরা এম জি বসাই। তাহলে এবার দেখো এফ এর জায়গায়, যে টি মানেই তো তারে প্রযুক্ত বল এফ, তো এফ এর জায়গায় কিন্তু এবার এমজি হবে না, শুধু এমজি হবে না, এই এফ এর জায়গায় এবার কিন্তু শুধু এমজি হবে না, দেখো এবার এমজি প্লাস এম এ হবে। তাহলে অতএব ইয়ং গুণাঙ্ক ওয়াই ইকুয়াল টু এম জি প্লাস এ এল ডিভাইডেড বাই এ ইন্টু স্মল লেটার। এই হচ্ছে সূত্র, বুঝলা? স্বাভাবিক। তুমি দেখো তারে একটা বস্তু বাঁধা হয়েছে, বস্তু বাঁধার পরে সুতার সাহায্যে ঝুলাই রাখছো, এবার এটাকে টেনে টান দিয়ে উপরে নিয়ে যাচ্ছ, তারে বেশি টান প্রযুক্ত হবে, অনেক সময় ছিঁড়েও যাইতে পারে, লিফটের মতো। তাহলে জি প্লাসে মাথায় রাখবা, দুনিয়াতে সব জায়গায় যদি ঊর্ধ্বগামী হয় তাহলে জি প্লাস, আর নিম্নগামী হলে জি মাইনাসে, চোখ বন্ধ করে বসাই দিবা। তাহলে যদি নিম্নগামী হয় যে তারে ত্বরণ দিয়ে নিম্নগামী করলে তাহলে ভাই আবার নিচের দিকে নামবে, তাহলে কি হবে? জি মাইনাসে, স্বাভাবিক, জি মাইনাসে এই হওয়ার কথা। নিচের দিকে এমজি, উপরের দিকে তো টান টি আসেই, কিন্তু এবার যাচ্ছে বস্তু নিচের দিকে নিয়ে যাচ্ছ তুমি, তাহলে তারে এবার কম টান প্রযুক্ত হবে। তাহলে এবার এমজি মাইনাস টি ইকুয়াল টু এম এ হবে।
তাহলে তারে প্রযুক্ত টান বল টি এম, টি ওই পাশে নিলাম, এম এ এই পাশে নিলাম, তাহলে টি এম জি মাইনাস এ। তাহলে প্রযুক্ত বল এফ, এফ এফ ইকুয়াল টু টি এম জি মাইনাস। এবার আসো এই ক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু আবারও এফ বড় হাতের এল ডিভাইডেড বাই এ ছোট হাতের এল। তাহলে অতএব ইয়ং গুণাঙ্ক ওয়াই, এফ এর মান বসবে এবার এম জি মাইনাসে, এম জি মাইনাসে বড় হাতের এল ডিভাইডেড বাই এ ছোট হাতের এল। শোনো আমি তোমাকে ত্বরণ দিয়ে করালাম, ত্বরণ দিয়ে, তাহলে মাথায় রাখবা ত্বরণ দিয়ে ঊর্ধ্বগামী জি প্লাসে, ত্বরণ দিয়ে নিম্নগামী জি মাইনাসে, দুনিয়ার সব ক্ষেত্রে লিফটে দড়ির টানে সব জায়গায়, ঠিক আছে, লিফটে দড়ির টানে সব জায়গায় ঊর্ধ্বগামী হলে জি প্লাসে, নিম্নগামী হলে জি মাইনাসে। এর পরিচয় কি? ত্বরণ। কিন্তু যদি বলে দেয় এর পরিচয় মন্দন, ত্বরণ না, এর পরিচয় হচ্ছে মন্দন, এটা যদি বলে দেয় তাহলে কি হবে? কোনো ব্যাপার না। এর পরিচয় যদি মন্দন বলে, এ যদি মন্দন হয়, মানে মন্দন দিয়ে বলে দিলে, মন্দন বলে দিলে, মন্দন বলে দিলে তুমি কি করবা? ঊর্ধ্বগামী নাকি নিম্নগামী সেটা দেখে আগে মাইনাস প্লাস বসাই নিবা। ঊর্ধ্বগামী হলে প্লাস, নিম্নগামী হলে মাইনাস, ঊর্ধ্বগামী হলে প্লাস, নিম্নগামী হলে মাইনাস। আবার বলতেছি ঊর্ধ্বগামী হলে প্লাস, নিম্নগামী হলে মাইনাস বসাবা। তারপরে যদি মন্দন দেয়, মন্দন বলে দিলে এ বসাবো মাইনাস। আর ত্বরণ বলে দিলে, ত্বরণ তো অলরেডি আমরা ত্বরণ হিসাব করে বসাইছি, ত্বরণ বলে দিলে, ত্বরণ বলে দিলে এ বসাবো প্লাস। এই হচ্ছে কাহিনী, মূল সূত্র এই দুটো। তো এই দুইটা সূত্র উপরে যাচ্ছে নাকি নিচে যাচ্ছে এটা হিসাব করে, ঊর্ধ্বগামী প্লাস নিম্নগামী মাইনাস, ঊর্ধ্বগামী প্লাস নিম্নগামী মাইনাস, চোখ বন্ধ করে লিখবা। এবার লেখার পরে ত্বরণ দিয়ে হলে এর মানটা বসাবা প্লাস মান, ত্বরণ দিয়ে হলে এখানে প্লাস মান, এর মানটা প্লাস মান, এর মানটা প্লাস মান, বুঝলা? আবার বলছি ঊর্ধ্বগামী নাকি নিম্নগামী সেটা বুঝে এই যে প্লাস আর মাইনাস দিয়ে নিবা, ঠিক আছে? ত্বরণ না মন্দন দেখার দরকার নেই। এবার যদি বলে ত্বরণ তাহলে এর মানটা প্লাস বসে দিবা, আর যদি বলে মন্দন তাহলে এর মানটা মাইনাস বসে দিবা, শেষ। এই ঠিক আছে, এই যে এখানে সাইড নোটে লিখে দিলাম কিন্তু। এবার আসো এইটা করো তো, এটা একটা এমসিকিউ, তো তোমরা উত্তরটা খোঁজো, আমি অপশন লিখে দিচ্ছি। অপশন হচ্ছে জি মাইনাসে, জি প্লাসে, অপশন হচ্ছে জি প্লাসে ডিভাইডেড বাই জি মাইনাসে, অপশন হচ্ছে 2g ডিভাইডেড বাই জি প্লাসে, অপশন ডি হচ্ছে 2g ডিভাইডেড বাই জি মাইনাসে। তাহলে কি বলছে দেখি, একটি 1 মিলিমিটার ব্যাস বিশিষ্ট তারে এম ভর ঝুলিয়ে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, ও আচ্ছা 2 বলে দিছে, তাহলে এ হচ্ছে 2 আর কি। আচ্ছা ধরো 2 বললাম না, বললাম এ মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরের দিকে টেনে তোলা হলো, আবার একই ত্বরণে নিচেও নামানো হলো। তো বলছে স্থিতিস্থাপক, উভয় ক্ষেত্রে স্থিতিস্থাপকতার মধ্যে তারের দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত কত? তারের দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত, আচ্ছা ওই একই তারই তো না, একবার কি করা হয়েছে, এ ত্বরণে টেনে উপরে তোলা হয়েছে, ওই একই তার আর একবার এ ত্বরণে নিচে নামানো হয়েছে। ধরো লিফটে করে উপরে উঠে গেছো, আবার লিফটে করে নিচে নেমে আসছো, তাহলে কি সেমটা কি? সেম হচ্ছে ইয়ং গুণাঙ্ক। সেম কি থাকবে? ইয়ং গুণাঙ্ক ওয়াই সেম থাকবে, ওয়াই সেম, একই তার, ওই একই তার, ওয়াই সেম থাকবে। তাহলে ওয়াই ইকুয়াল টু, যদি উপরে যাই তাহলে এম জি মাইনাসে, ত্বরণ নিয়ে বলছে, সরি উপরে গেলে প্লাসে, ত্বরণ নিয়ে বলছে, তাহলে এম জি প্লাসে বড় হাতের এল ডিভাইডেড বাই এ ছোট হাতের এল 1, পরবর্তীতে ইয়ং গুণাঙ্ক ওয়াই এম জি মাইনাসে বড় হাতের এল ডিভাইডেড বাই এ ছোট হাতের এল 2। তাহলে দেখো ওয়াই ইয়ং গুণাঙ্ক সেম থাকবে, তারের যে দৈর্ঘ্য আদি দৈর্ঘ্য সেম থাকবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম থাকবে, শুধু চেঞ্জ হচ্ছে এখানে একবার জি প্লাসে বেশি, একবার জি মাইনাসে কম। তাহলে এইটা কম বেশি হওয়ার কারণে তারের প্রসারণ কম বেশি হবে, বুঝলা? তারের প্রসারণ কম বেশি হবে, সুন্দর করে দুইটা ভাগ দিয়ে দাও, অথবা ওয়াই সমান সমান ওয়াই লিখো, তাহলে সব কিছু কাটাকাটি চলে যাবে, সব কিছু কাটাকাটি চলে যাবে। তাহলে জি প্লাস এ ডিভাইডেড বাই এল অন আর জি মাইনাস এ ডিভাইডেড বাই এল 2 থাকবে। আমাদের প্রসারণের অনুপাত এল অন বাই এল 2 চাইছে না, তাহলে এল 2 এর সাথে জি প্লাস এ আর এল অনের সাথে জি মাইনাস এ, এই হচ্ছে ঘটনা। কি ক্লিয়ার? তাহলে জি প্লাস এ জি মাইনাস এ, অ্যান্সার হচ্ছে বি। জি প্লাস এ জি মাইনাস এ, অ্যান্সার হচ্ছে বি। দেখো যারা আন্দাজে এ বলছো, দেখো এইটুকু তো বুঝতে পারি আমরা এ আর বি এর মধ্যে অ্যান্সার হবে, এইটুকু আমরা বুঝতে পারি যে এ আর বি এর মধ্যে অ্যান্সার হবে, তাই না? কারণ উপরে উঠলে জি প্লাস এ, নিচে নামলে জি মাইনাস এ, তাহলে এ আর বি এর মধ্যে অ্যান্সার হবে, এই দুইটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। কোনটা অ্যান্সার দেখো সহজে বোঝা যায়। আচ্ছা তুমি বলো দেখি, তুমি বলো
বলো জি প্লাস এ বেশি নাকি জি মাইনাস এ বেশি? বেশি কোনটা? বেশি কোনটা? জি প্লাস এ, অবশ্যই জি প্লাস এ বেশি আর জি মাইনাস এ কম। এইবার শোনো, তুমি ওই একই তারকে ভার ঝুলায়ে একবার একই তরণে টেনে উপরে উঠাইছো, নিচে নামাইছো, বলো তো কোন মানে কোন ক্ষেত্রে তার বেশি কষ্ট পাইছে? বলো দেখি, কোন ক্ষেত্রে তার বেশি কষ্ট পাইছে, তারে বেশি বল প্রযুক্ত হয়েছে? উপরে উঠানোর সময়, উপরে উঠানোর সময় তারটা বেশি কষ্ট পাইছে না, তারে বেশি টান প্রযুক্ত হয়েছে না? তাহলে ভাই উপরে উঠানোর সময় দৈর্ঘ্যটা বেশি বাড়বে। উপরে উঠানোর সময় তারে বেশি টান প্রযুক্ত হয়েছে, তাহলে উপরে উঠানোর সময় তারে দৈর্ঘ্যটা বেশি বাড়বে। তাহলে এল অনটা বড় হবে, স্বাভাবিক। এল অন এটা বড় হবে, এল টু এটা ছোট হবে। তাহলে এল অন যদি বড় হয় তাহলে উপরে জি প্লাস এ থাকবে, এল টু যদি ছোট হয় তাহলে নিচে জি মাইনাস এ থাকবে। তো এটা চিন্তা করেও তো বি অপশন দেখানো যায়, আন্দাজে কেন দেখাবা বলো তো? বুঝলা? বলো বুঝলা কিনা? কনসেপ্ট, জাস্ট কনসেপ্ট। ওকে, এইবার আসো একটা খুব সুন্দর ম্যাথ, এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট। তো তোলো তো ম্যাথটা, চলো। তুলে ফেলো। বড় বড় চ্যাপ্টারগুলো আমাদের শেষ হয়ে গেছে, বুঝলা? এখন যে চ্যাপ্টারগুলো আছে খুচরো চ্যাপ্টার, আদর্শ গ্যাস, তারপর আদর্শ গ্যাস তো হয়েই গেল, তারপর পদার্থের গাঠনিক ধর্ম, সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স, তাই না? এগুলো হচ্ছে খুচরা চ্যাপ্টার। বড় বড় চ্যাপ্টার হয়ে গেছে, মূল কাজের অধ্যায়গুলো আমাদের হয়ে গেছে, বুঝলা? সিলেবাস কমপ্লিট, ওই ভেবে কনফিডেন্স থাকবে তোমার, বুঝছা? তুমি কি করবা, বেশি বেশি করে প্র্যাকটিস করলা। 0.3 মিটার লম্বা একটি সুতার মাথায় 10 কেজি ভরের একটি বস্তুকে বেঁধে ঘোরানো হচ্ছে। তারটির অসহপীড়ন মানে সর্বোচ্চ সে এই পীড়নটা সহ্য করতে পারে। হ্যাঁ, এই ক্ষেত্রে ক্ষেত্র এবং ক্ষেত্রফল এত, তারটিকে সর্বোচ্চ কত বেগে এবং কত কৌণিক বেগে ঘোরানো যাবে? কত বেগ মানে রৈখিক বেগ ভি, আর কত কৌণিক বেগে ঘোরানো যাবে সেটা হচ্ছে ওমেগা। তাহলে দেখো তারটাকে এইভাবে ঘোরানো হচ্ছে, তারটাকে ঘোরানো হচ্ছে সুতায় বেঁধে, এতে তারটাকে ঘোরানো হচ্ছে। তাহলে তারটাকে ঘোরাইতে গেলে কেন্দ্রমুখী বল লাগবে, কেন্দ্রমুখী বলের দরকার। এই কেন্দ্রমুখী বলের যোগান কে দিবে? দড়ির টান দিবে, দড়ির টান টি, দড়ির টান বা দড়িতে প্রযুক্ত বল এফ দিবে আর কি। তাহলে দড়ির টান বল টি, এই টিটাই কেন্দ্রমুখী বলের যোগান দিবে এফসি। ঠিক আছে, আর টি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, এই টি ইকুয়াল টু এম ভি, মানে টি এখানে থাকুক, এফসি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর এখানে লিখি। আর টি ইকুয়াল টু তারে প্রযুক্ত বল টি বা এফ, তারে প্রযুক্ত বল এফ। তো এফ কিভাবে বের করবো? অসহপীড়ন দেওয়া আছে, তারের মাথায় এত কেজি ভরে বস্তু বেঁধে ঘোরানো হচ্ছে, অসহপীড়ন দেওয়া আছে ভাই। পি ইকুয়াল টু এফ বাই এ। দেখো অসহপীড়ন মানে চাপ, পীড়ন মানে পি দিয়ে মাথায় রাখবা। পি ইকুয়াল টু এফ বাই এ, তাহলে অতএব এফ ইকুয়াল টু পি, এফ ইকুয়াল টু পি ইন্টু এ, শেষ। তাহলে এই টি মানে তো এফ, আর এফ ইকুয়াল টু পি ইন্টু এ, পি ইন্টু এ, এম ভি স্কোয়ার বাই আর। সবাই তাকাও, বোর্ডে তাকাও, সহজ। অসহপীড়ন, পীড়ন মানে পি এর মান, এই পীড়নটা সে সহ্য করতে পারে। 4.8 ইন্টু 10⁻⁷, এর চেয়ে যদি বেশি পীড়ন প্রযুক্ত হয় ভেঙে যাবে, ছিঁড়ে যাবে। কি ক্লিয়ার? যে অনেক ওদের ভাই আপনি এফ এর এই সূত্রটা নিলেন না কেন? ওয়াই এ ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল নিলেন না কেন? এই সূত্রটা নিলাম না, তার কারণ হচ্ছে আমার তো ইয়ং গুণাঙ্ক দেওয়া নেই, আমার দৈর্ঘ্য বৃদ্ধি তো বলা নেই, এই কারণে নিলাম না আর কি। তাহলে পি এর মান বসালাম, এ এর মান বসাবো এ 10⁻⁶, এম এর মান 10 কেজি, ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, কত বেগ ভি চাইছে, আর কত 0.3 মিটার, 0.3। তো ভাই এখানে থাকলো 10⁻⁷ - 6, 10, 10 10 কাটাকাটি, এই 10 আর এই 10 কাটাকাটি, তাহলে ভি স্কোয়ার আর এখানে 0.3, তাহলে 48 গুণ 0.3 কত হয়? 48 গুণ 0.3 কত হয়? বা 4.8 গুণ 0.3 করবা, পয়েন্টের গুণ করবা, 2 ঘর পিছনে দিয়ে দিবা, 1.44, 1.44 এত ভি স্কোয়ার, তাই না? তাহলে ভি ইকুয়াল টু, তাহলে 1.44, তাহলে একে করলে কি হয়? 12, তাহলে 1.2, তাই না? ভি ইকুয়াল টু 1.2 মিটার/সেকেন্ড। দেখি একটু শিওর হই। হ্যাঁ হ্যাঁ 1.2, দেখছো 12, 144, ঠিক আছে।
হয়ে গেছে। ওকে, এবার এবার কি লাগবে? কৌণিক বেগ। ভাই ভি ইকুয়াল টু ওমেগার, তাহলেই হয়ে গেছে কৌণিক বেগ। ওমেগা লাগবে, ভি ডিভাইডেড বাই আর। ওমেগা ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর। ভি এর মান 1.2 আর আর এর মান 0.3। 3 4 12, 4 রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে ওমেগা। 4 রেডিয়ান পার সেকেন্ড, এটা হচ্ছে ওমেগা। ওকে, আচ্ছা মেগা এক্সাম নিয়ে কথা বলতেছ। মেগা এক্সামে কি পোলাপান টাকা পয়সা নিয়ে যাচ্ছে পরীক্ষা টরীক্ষা দিয়ে? মেগা এক্সাম দাও, পরীক্ষার মতো দাও। আসল খেলা হবে অ্যাডমিশন টেস্ট। Y1 আর Y2, দেখো Y1 আর Y2 এই দুইটা ইয়ং গুণাঙ্কের সমান দৈর্ঘ্যের এবং সমান প্রস্থের তারকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। দেখাও যে তুল্য ইয়ং গুণাঙ্ক এটা। তো ধরো আমাদের দেখাইতেও নাও আসতে পারে, আমাদের আসতে পারে তুল্য ইয়ং গুণাঙ্ক কোনটাই হবে, 4টা অপশন দিয়ে দিবে। তো আসো সমান্তরালে যুক্ত করা হয়েছে। অলরেডি তোমরা কিন্তু এই জিনিসটা আমি করাইছি, এই টাইপের জিনিসটা করাইছি। কই করাইছি জানো? কোথায় করাইছি জানো? বলো তো। মেবি চলো তৈরিতে করাইছি, আপেক্ষিক রোধের ক্ষেত্রে করাইছি কি না মনে হয়, তোমাদের মনে হয় করাইনি। ওটা ইঞ্জিনিয়ারিং বেচে করাইছি মনে হয়, বড় বড় দুইটা ম্যাথ। না তোমাদের করাইনি, আচ্ছা লাগবে না। দেখো এই সূত্রের প্রমাণটা আমরা দেখব, এই সূত্রটা দেখব, সহজ জিনিস, সহজ। দেখো দুটো তার, দুইটা আলাদা আলাদা উপাদান। এই যে দুইটা আলাদা আলাদা উপাদানের দুইটা তার, এই দুইটা তারকে, এই যে দুইটা তারকে সমান্তরাল সমবায়ে সংযুক্ত করা হয়েছে। এই পাশাপাশি সমান্তরাল সমবায়ে সংযুক্ত করা হয়েছে। ও হ্যাঁ, তোমাদের স্প্রিংয়ের জন্য করেছিলাম। হ্যাঁ স্প্রিংয়ে একই রকম, স্প্রিংয়ে করেছিলাম। এত এত ইয়ং গুণাঙ্কের সমান দৈর্ঘ্যের ও সমান প্রস্থের তার, সমান দৈর্ঘ্যের সমান প্রস্থের সব কিছু সেম। প্রস্থচ্ছেদ এ, সমান দৈর্ঘ্য এল, সমান দৈর্ঘ্য এল। একটা ইয়ং গুণাঙ্ক Y1, একটা ইয়ং গুণাঙ্ক Y2। এবার এই দুইটাকে বল প্রয়োগ করে ধরে দাও টান। এই দুইটাকে এই যে বল প্রয়োগ করে এভাবে দাও টান। তো বল প্রয়োগ করে টান দিলে এই তারে প্রযুক্ত বল F1 আর এই তারে প্রযুক্ত বল হচ্ছে F2। বল প্রয়োগ করে টান দিলা, টান দেওয়ার কারণে এল পরিমাণ প্রসারণ ঘটলো। ধরো প্রসারণ ঘটলো এল পরিমাণ, প্রসারণ হলো এল পরিমাণ। ওকে, এবার আসো, এবার বলা হচ্ছে এই দুইটার তুল্য করে ফেলবো। এই দুইটার তুল্য করে ফেলবো। ধরো এরকম একটা তার, এই তারটা হচ্ছে এদের তুল্য, মানে জয়েন্ট দিয়ে দাও, জয়েন্ট দিয়ে দাও, তাহলে তুল্য হয়ে যাবে। এই দুইটাকে একত্রে জয়েন্ট দিয়ে দাও, তাহলে জয়েন্ট দিয়ে দিলে তুল্য হয়ে যাবে। এটা হচ্ছে এল, তাহলে প্রস্থচ্ছেদ হবে কত জানো? প্রস্থচ্ছেদ হবে 2a। এ আর এ মিলে 2a। এল কিন্তু বাড়বে না, এল কিন্তু একই থাকবে। প্রস্থচ্ছেদ হবে 2a। যখন এই দুইটা আলাদা আলাদা আছে, এবার জয়েন্ট দিয়ে দাও, একসাথে লাগাই দাও, জয়েন্ট দিয়ে দাও, একসাথে লাগাই দাও, তাহলে হবে এল। এবার নাও এফ বলে টানো, আগের সমান বল দিবা, আগের সমান বল দিবা, আগের সমান প্রসারণ করতে হবে। তাহলেই আমি এদের তুল্য একে বলতে পারবো। আর তুল্য ইয়ং গুণাঙ্ক হচ্ছে ওয়াই। এই ওয়াইটা আমাদের বের করতে বলছে। খুবই সহজ, খুবই সহজ। তো দেখো এই এফ ইকুয়াল টু F1 প্লাস F2 না? ভালো করে দেখবা, এফ ইকুয়াল টু F1 প্লাস F2 কিনা। হ্যাঁ, এবার তুমি শোনো, ইয়ং গুণাঙ্ক ওয়াই ইকুয়াল টু, মূল সূত্র লিখি একটু, এফ বড় হাতের এল ডিভাইডেড বাই এ ছোট হাতের এল। এটা হচ্ছে মূল সূত্র। তাহলে এফ ইকুয়াল টু কত? F1 আর কি ভাইয়া, F1 ইকুয়াল টু ওয়াই এ ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল। আবার এটাও ওয়াই এ ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল। এটাও ওয়াই এ ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল। এইবার সবাই একটু বোর্ডে থাকো, সবাই বোর্ডে থাকো। দেখো প্রথমে F1টা হচ্ছে এই তারের জন্য, তাহলে এক এক করে বসাই। ইয়ং গুণাঙ্ক Y1, প্রস্থের ক্ষেত্রফল এ, তারের দৈর্ঘ্য বৃদ্ধি। ভাই এই তারের দৈর্ঘ্য সমান্তরাল আছে, টেনে লম্বা করবা, তাহলে এই তারের দৈর্ঘ্য বৃদ্ধি ছোট হাতের এল হলে এই তারের দৈর্ঘ্য বৃদ্ধিও ছোট হাতের এলই হবে। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি ছোট হাতের এল, এই তারের দৈর্ঘ্য বড় হাতের এল। এবার প্লাস এই যে গোলাপি তারটা,
গোলাপি তারের দৈর্ঘ্য বড় হাতের এল, এটা ইয়ং গুণাঙ্ক y2, প্রস্থের ক্ষেত্রফল এ, দৈর্ঘ্য বৃদ্ধি সমান্তরালে টেনে লম্বা করছি, এর যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি এরও ততটুকু দৈর্ঘ্য বৃদ্ধি, এর যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি এরও ততটুকু দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি সেম। এবার আসো এটা বসাবো তুল্যের জন্য, তুল্য, তাহলে তুল্য এফ, এই এফ এর জন্য দৈর্ঘ্য কত এল, তার দৈর্ঘ্য এল, ইয়ং গুণাঙ্ক ওয়াই, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2a, তাহলে এর জায়গায় হবে 2a, এর জায়গাটা চেঞ্জ ভাইয়া 2a, দেখো দুটো জয়েন্ট দিয়ে দিলে এ আর এ মিলে 2a হবে, 2a হবে। টেনে লম্বা করব এই দুইটার তুল্য এটা, তাহলে এটাকে টেনে লম্বা করছি এল, এটাও হবে এল পরিমাণ, সেম পরিমাণ লম্বা হবে, এ যতটুকু লম্বা হবে এ ততটুকু লম্বা হবে, তাহলে লম্বা হবে সেম ছোট হাতের এল। এইটা কাটাকাটি, দেখছো কত সহজ। 2y = y1 + y2, তাহলে অতএব তুল্য ইয়ং গুণাঙ্ক y হবে y1 + y2 / 2, অর্ধেক, ঠিক আছে, অর্ধেক। এই দেখালাম। তাহলে তোলো তোলো তোলো, ঠান্ডা মাথায় তোলো। হ্যাঁ আবার বলতেছি তোলো, আগে তোমরা আবার বলতেছি তোলো। হ্যাঁ এবার শোনো শোনো শোনো, আরেকবার বলতেছি শোনো। দেখো দুটো তার, এ একটা তার এ একটা তার, সমান ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য, দুটো তারকে পাশাপাশি রেখে সমান্তরাল সমবায় যুক্ত করে এফ বলে টানা হয়েছে। তাহলে এফ বলে টানলে এই তারে প্রযুক্ত বল F1, এই তারে প্রযুক্ত বল F2। এবার এদের তুল্য, তো তুল্য মানে কি, এদের জয়েন্ট দিয়ে দাও, একটা তার হয়ে যাক, তাহলে তুল্য। তাহলে জয়েন্ট দিয়ে দিলে ক্ষেত্রফল কিন্তু 2a, এ আর এ মিলে 2a, তাই না? দুটো কলম ধরো, এই যে দুটো কলম আমার কাছে আছে, দুটো কলম, এই দুটো কলম জয়েন্ট দিয়ে দিলে ক্ষেত্রফল 2a হবে না, কিন্তু দৈর্ঘ্য সেম থাকবে। তাহলে দৈর্ঘ্য সেম থাকবে, ক্ষেত্রফল হবে 2a। ইয়ং গুণাঙ্ক y আমি চাই সমান্তরালে, তো সমান্তরালে আছে, সমান্তরালে দেখো তুমি শুধু গোলাপিটাকে টানবা, সবুজ এই যে কমলা কালার যেটা, ওটাকে টানবা না? অবশ্যই টানবা। তাহলে টেনে লম্বা করছো, তাহলে টেনে লম্বা করলে এফ বল দিয়ে, তাহলে দুটোরই সমান দৈর্ঘ্য প্রসারণ হবে, তাই না? এটাও যতটুকু প্রসারিত হবে, এটাও যতটুকু প্রসারিত হবে, এটাও ততটুকু প্রসারিত হবে, তাহলে দুইটারই প্রসারণ এল। তাহলে ওই সেম প্রসারণ এরে যদি ঘটাই তাহলে এর তুল্য বলবো, কিন্তু সেম প্রসারণ না ঘটলে তো এর তুল্য বলবো না, তাহলে প্রসারণ সেম। এবার তাহলে আমরা বলতে পারি এই যে প্রযুক্ত বল এফ, এই প্রযুক্ত বল যা, এই প্রযুক্ত বলও তাই, একই বল প্রযুক্ত করছি এখানে। তো এই প্রযুক্ত বল এফ হচ্ছে F1 + F2, তাহলে এফ এটা = F1 + F2। এবার এফ এই হচ্ছে সূত্র, এফ y a ছোট হাতের এল / বড় হাতের এল, আবার y a ছোট হাতের এল / বড় হাতের এল, আবার y a ছোট হাতের এল / বড় হাতের এল। এবার আসো এটা প্রথমটার জন্য, এটা দ্বিতীয়টার জন্য, আর এটা তুল্যের জন্য বসাই দিব। তাহলে তুল্যের হচ্ছে y, দেখো তুল্যের প্রস্থ হচ্ছে 2a, তুল্যের দৈর্ঘ্য বৃদ্ধি ছোট হাতের এল, তুল্য তারের দৈর্ঘ্য বড় হাতের এল, সেম লিখলাম। এবার এটার জন্য y1, প্রস্থের ক্ষেত্রফল একটার জন্য a, দৈর্ঘ্য বড় হাতের এল, দৈর্ঘ্য বৃদ্ধি ছোট হাতের এল লিখলাম। এবার এর জন্য ইয়ং গুণাঙ্ক y2, তারপর প্রস্থের ক্ষেত্রফল a, দৈর্ঘ্য বৃদ্ধি ছোট হাতের এল, আদি দৈর্ঘ্য বড় হাতের এল, সেম। তাহলে এইগুলো সব কাটাকাটি চলে গেল, কাটাকাটি চলে গেলে কি থাকলো, 2y, এটা = y1 + y2, তাহলে অতএব y = y1 + y2 / 2, বুঝলা, / 2। এই এবার বুঝছো? হ্যাঁ এবার সেম একটা জিনিস, এটা সেম। এবার কি করা হয়েছে জানো, এবার কি করা হয়েছে, চিত্র আঁকো, নম্বর দিয়ে খালি চিত্র আঁকবা। এবার দুটো তারকে এই যে সিলিংয়ে ঝোলানো হয়েছে, এইটা একটা তার, এইটা একটা তার, সমান দৈর্ঘ্যের আর একটা তার, এর সাথে পরপর যুক্ত করা হয়েছে, পরপর একটার পায়ের সাথে আর একটার পা যুক্ত করা হয়েছে, এই পরপর একটার পায়ের সাথে আর একটার পা যুক্ত করা হয়েছে, এভাবে যুক্ত করা হয়েছে। এর দৈর্ঘ্য এল, এর দৈর্ঘ্য এল, এরও প্রস্থচ্ছেদ এ, এরও প্রস্থচ্ছেদ কিন্তু এ, দেখো সব বলা আছে, শুধু ইয়ং গুণাঙ্ক আলাদা, এটা y1 এটা y2, জয়েন্ট দেওয়া হয়েছে। তাহলে জয়েন্ট দিয়ে এফ বলে টানা হইল, এফ বলে টানা হইল, এফ বলে। তাহলে এবার দেখো এতে প্রযুক্ত বল শ্রেণীতে আছে, শ্রেণীতে বল সেম। আমি যদি দুইটাকে ধরে একই বলে টান দিই, একই এভাবে যদি টান দিই, তাহলে পুরো তারে প্রযুক্ত বল এফ, পুরো তারে প্রযুক্ত বল এফ। F1 F2 কিন্তু হবে না, সমান্তরালে দিলে বল ভাগ হয়ে যাবে,
কিন্তু এটা শ্রেণীতে আছে। তাহলে আমি যদি এই তারে বল দিই তাহলে পুরো তারে প্রযুক্ত বল এফ, তাহলে এই অংশে প্রযুক্ত বল এফ, এই অংশেও কিন্তু প্রযুক্ত বল এফ, এফ কিন্তু সেম, বাট প্রসারণ আলাদা। এই তারটার প্রসারণ যদি L1 হয়, এই তারটার প্রসারণ হচ্ছে L2, দুইটা তারের প্রসারণ আলাদা। আর টোটাল প্রসারণ হবে, মোট প্রসারণ হবে তাদের প্রসারণের যোগফল, মোট প্রসারণ হবে তাদের প্রসারণের যোগফল, ঠিক আছে? মোট প্রসারণ হবে তাদের প্রসারণের যোগফল। এবার আসো, এইবার আসো মোট প্রসারণ হবে তাদের প্রসারণের যোগফল। এবার আসো, দুইটা তারকে জয়েন্ট দিয়ে তুল্য বানাইছি, তাহলে একটাই তার আঁকি, একটু অন্য কালার দিয়ে আঁকি, জয়েন্ট দিয়ে তুল্য বানাই ফেলা হয়েছে, দুইটা তারকে জয়েন্ট দিয়ে তুল্য বানাই ফেলা হয়েছে। দুইটা তারকে জয়েন্ট দিয়ে তুল্য বানাই ফেলা হয়েছে, এই তাহলে এল আর এল, 2L, তারপরে এফ, কত বলে টান দেওয়া হয়েছে? এফ বলে টান দেওয়া হয়েছে। তাহলে প্রস্থের ক্ষেত্রফল হচ্ছে এ, ওকে? তাহলে L = L1 + L2, L = L1 + L2, Y = F বড় হাতের L ডিভাইডেড বাই A ছোট হাতের L। তাহলে এবার ছোট হাতের L এটা ইকুয়াল টু F বড় হাতের L ডিভাইডেড বাই Y A, নাও মান বসাবো এবার। তাহলে এখানে বসাবো F সেম, তারপরে L দৈর্ঘ্য সেম, তারপরে Y আলাদা, Y1, A সেম বসালাম। তারপরে এবার এর জন্য বসাবো, এর জন্য L2, এই L, F সেম, ওকে? বড় হাতের L সেম, তারপরে ইয়ং গুণাঙ্ক Y2 আলাদা, প্রস্থের ক্ষেত্রফল A সেম। এবার আসো, এটা হচ্ছে তারের দৈর্ঘ্য বৃদ্ধি, তো এই যে তার, এই তুল্যের তারের দৈর্ঘ্য বৃদ্ধি L, তাহলে এর জন্য F কত? একই বল দেওয়া হয়েছে, পুরো তারে প্রযুক্ত বল F সেম, পুরো তারে প্রযুক্ত বল F সেম। বলো তো দৈর্ঘ্য কত? এই যে দৈর্ঘ্যটা কত? L 2L, এবার তাহলে দৈর্ঘ্য এবার 2L ডিভাইডেড বাই প্রস্থের ক্ষেত্রফল, দেখো একই আছে, প্রস্থের ক্ষেত্রফল কিন্তু বাড়ে নাই, তারকে পরপর জয়েন্ট দেওয়া হয়েছে, এই কারণে প্রস্থের ক্ষেত্রফল বাড়ে নাই। পার্থক্য কি জানো? পরপর জয়েন্ট দেওয়া হলে ক্ষেত্রফল একই থাকবে, দৈর্ঘ্য দ্বিগুণ হবে, আর পাশাপাশি জয়েন্ট দেওয়া হইলে ক্ষেত্রফল দ্বিগুণ হবে, দৈর্ঘ্য একই থাকবে, এইটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই তো। তাহলে 2L ডিভাইডেড বাই YA, তাহলে এটা Y তুল্য আর প্রস্থের ক্ষেত্রফল A সেম, তাহলে ALF কাটাকাটি, তাহলে ভাইয়া দেখো 2/Y এটা ইকুয়াল টু 1/Y1, 1/Y2, শেষ হয়ে গেছে হিসাব। তাহলে এখান থেকে এবার Y বের করতে হবে, 1/Y, এটা Y1, এটা Y2, Y1 + Y2, তাহলে অতএব Y = Y1, ও সরি এটা 2, অতএব Y = 2Y1 Y2 Y1 + Y2, এই হচ্ছে হিসাব, এই হচ্ছে হিসাব। ওকে, ক্লিয়ার? বলো। পার্থক্যটা আবার একটু বলেন। পার্থক্যটা হচ্ছে কি, তুমি দুইটা কলমকে পরপর জয়েন্ট দাও তো উপর নিচ করে, দেখো কলমের দৈর্ঘ্য দ্বিগুণ হবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই থাকবে। আর দুটো কলমকে পাশাপাশি জয়েন্ট দাও, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বিগুণ হবে, দৈর্ঘ্য সেম থাকবে। এটাই পার্থক্য, এটাই পার্থক্য, বুঝলা? ওকে, তাহলে এই দুইটা সূত্র হিসাবে মুখস্থ রাখবা। এবার একটা জিনিস দেখো, জাস্ট একটা সূত্র জানে রাখবা, সেটা হচ্ছে তাপমাত্রা পরিবর্তনে তারে প্রযুক্ত টান, তারে প্রযুক্ত টান তাপমাত্রা পরিবর্তনে। ধরো একটা তারকে দুইটা খুঁটির মাঝখানে টান টান করে বাঁধা হয়েছে, একটা তারকে দুইটা খুঁটির মাঝখানে টান টান করে আমরা বাঁধছি, এইরকমভাবে টান টান করে বাঁধছি। তাপমাত্রা ফল করছে, ধরো θ1 থেকে θ2-তে নেমে গেছে, তাহলে তাপমাত্রা ফল করার কারণে তার সংকুচিত হবে। তুমি একটা জিনিস খেয়াল করে দেখে থাকবা, বৈদ্যুতিক যে খুঁটিগুলো আছে না, ওই বৈদ্যুতিক পোল বা খুঁটিগুলার মাঝে দেখবা, বৈদ্যুতিক পোল বা খুঁটিগুলার মাঝে তারকে এরকম একটু হেলায় থাকে,
এরকম দেখবা বৈদ্যুতিক পোলে। কেন এরকম থাকে কেন ভাই? টান টান করে থাকবে, তাই না? দেখো টান টান করে থাকলে যে সমস্যা হবে, এই যে রাজশাহীতে যে শীত পড়ছে, মানুষ মারা শীত, এরকম যদি শীত পড়ে তাহলে তাপমাত্রা গ্রীষ্মে বেশি ছিল, শীতে কম। তো তাপমাত্রা ফল করার কারণে এই যে তার, এটা তো তাপ পরিবাহী তার, ধাতব তার, তাহলে তার দৈর্ঘ্য সংকুচিত হবে। তাপমাত্রা কমে গেলে দৈর্ঘ্যটা সংকুচিত হয়ে আসবে। সংকুচিত হয়ে আসলে যদি টান টান করে বেঁধে দিতাম তাহলে কি হলো, দৈর্ঘ্য সংকুচিত হয়ে তারটা ছিঁড়ে যেত, নয়তো এই পোলগুলা বেঁকে যেত। তো এই কারণে যাতে শীতকাল থেকে গ্রীষ্মকাল বা গ্রীষ্মকাল থেকে শীতকাল আসলে এই পোলের কোনো ক্ষতি না হয় বা এই তারের কোনো ক্ষতি না হয়, এই কারণে একটু ঢেউ দিয়ে রাখা হয়, যাতে শীতকাল থেকে গ্রীষ্মকাল থেকে শীতকাল আসলেও তার যেন সংকুচিত হয়ে যেন তার এক্সট্রা কোনো টান প্রযুক্ত না হয়। এটাই হচ্ছে কথা। তো সেই কথা যে একটা তারকে এরকম টান টান করে বাঁধা ছিল, তো তাপমাত্রা ফল করলে কি তারে বল প্রযুক্ত হবে না? তারে বল প্রযুক্ত হবে। তো প্রযুক্ত বল হচ্ছে এফ। এই এফটা আমরা হিসাব করতে চাই। তো এই এফটা আমরা কিভাবে হিসাব করতে পারি? তো দেখো এফ ইকুয়াল টু বা ওয়াই ইকুয়াল টু এফ 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 হিসাব করতে চাই আর এফ হিসাব করতে চাই আর ওয়াই এর মানটা হিসাব করতে চাই। তাহলে ওয়াই ইকুয়াল টু এফ বড় হাতের এল ডিভাইডেড বাই এ ছোট হাতের এল। হ্যাঁ, তাহলে তুমি একটু দেখো, ছোট হাতের এল হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে তারের সংকোচনে, তাপমাত্রার কারণে তারের সংকোচন, তারের দৈর্ঘ্য হ্রাস বা দৈর্ঘ্য বৃদ্ধির যে সূত্রটা, সেই সূত্রটা দেখো তো মনে পড়ে কিনা? এল ইকুয়াল টু এল নট 1 প্লাস আলফা ডেল থিটা। তাহলে তাপমাত্রার পরিবর্তনে বৃদ্ধি কতটুকু হবে বা হ্রাস কতটুকু হবে? যদি বৃদ্ধি বা হ্রাসের কথা বলি তাহলে এল নট প্লাস এল নট মানে আদি দৈর্ঘ্য এল নট, এটা আলফা ডেল থিটা। ওকে, আলফা ডেল থিটা। তো আমরা আদি দৈর্ঘ্যকে এল দিয়ে লিখব, এই আদি দৈর্ঘ্যকে আমরা এল দিয়ে লিখব, এল দিয়ে লিখব। তাহলে এইটাকে আমরা এল ড্যাশ বলি। তাহলে এল প্লাস এল আলফা ডেল থিটা। তাহলে আগে দেখো দৈর্ঘ্য এইটুকু ছিল, তাপমাত্রা বাড়াইলে এইটুকু বাড়বে, অথবা ধরো তাপমাত্রা কমাইলে এইটুকু কমবে, মাইনাস হবে এখানে তখন। তার মানে আগে যা দৈর্ঘ্য ছিল তাপমাত্রা বাড়াইলে এইটুকু বাড়বে বা এইটুকু কমবে। তাহলে এইটাই তো আমার পরিবর্তন, এইটুকুই তো আমার পরিবর্তন, এইটাই আমার লাগবে। আর আমাদের পরিবর্তন হচ্ছে এই সূত্রে পরিবর্তন হচ্ছে ছোট হাতের এল। বলো বুঝলাম কিনা? এল ড্যাশ এটা ইকুয়াল টু এল ইন্টু 1 প্লাস আলফা ডেল থিটা। ভেঙে দাও, এল প্লাস এল আলফা ডেল থিটা। তাহলে ভাই এটুকু পরিবর্তন, এটা আগে যা ছিল তার সাথে তাপমাত্রা বাড়লে বাড়বে, আর যদি তাপমাত্রা কমে তাহলে কমবে। এই যে প্লাস মাইনাস, কমলে কমবে। তাহলে এইটা আমাদের পরিবর্তন। এই সূত্র জানো না? এই সূত্র জানো না? একজন বলছে বুঝি নাই। কেন বুঝবা না? এই সূত্র তো জানি। এই তারের ধরো একটা তার, রেল লাইন ছোটবেলায় পড়ছিলাম যে রেল লাইনের মাঝে ফাঁকা রাখা হয় কেন? কারণ রেলগাড়ি যখন যাবে, যখন রেল লাইনের পাত তার দৈর্ঘ্য হচ্ছে এল, ঠিক আছে? এবার রেলগাড়ি যখন যাবে তখন তাপে দৈর্ঘ্য বেড়ে যাবে, বেড়ে হবে এল ড্যাশ। তো বেড়ে কতটুকু হবে? এল ড্যাশ হবে আগের দৈর্ঘ্য এল, তারপরে 1 প্লাস আলফা, আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ, আর ডেল থিটা, ঠিক আছে? তাহলে এল প্লাস এল আলফা ডেল থিটা। তাহলে এইটুকু আমার পরিবর্তন, তো এটা আগে ছিল, এটা বাড়বে তাপমাত্রার কারণে। তাহলে এই পরিবর্তনটা হচ্ছে এই যে ছোট হাতের এল, এটা। এবার এই পরিবর্তনটা নিয়ে এখানে বসাও, কাজ শেষ। এটাই আমরা চাইতেছি। এই যে পরিবর্তনটা নিয়ে বসাও, তাহলেই কাজ শেষ। ওয়াই ইকুয়াল টু এফ বড় হাতের এল আদি দৈর্ঘ্য, এ ছোট হাতের এল দৈর্ঘ্যের সংকোচন, স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্যের সংকোচন। তাহলে এল আর এল কাটাকাটি, তাহলে অতএব প্রযুক্ত বল এফ এটা ইকুয়াল টু ওয়াই এ আলফা ডেল থিটা। এই সূত্রটা একটু জেনে রাখবা, ওয়াই এ আলফা ডেল থিটা, এই সূত্রটা একটু জেনে রাখবা। ওকে, তাহলে এই সূত্রটা একটু জেনে রাখবা। এবার আসো সূত্রের পরিচয়গুলো একটু বুঝি। ওয়াইকে চেনো, ডেল থিটা কেউ চেনো, শুধু চেনো না কাকে? আলফাকে। এ কেউ চেনো, এ কি? এ তো তারের প্রস্থের ক্ষেত্রফল। শুধু আলফাকে চিনো না, আলফা হচ্ছে তারের, যেমন আমরা ওই যে রোধের ক্ষেত্রে পড়ছিলাম না, রোধ প্রসারণ সহগ, তো ঠিক তেমনি এটা হচ্ছে তারের দৈর্ঘ্য প্রসারণ সহগ, তারের দৈর্ঘ্য প্রসারণ সহগ, দ্যাট ইজ আলফা, তারের দৈর্ঘ্য প্রসারণ সহগ। ওকে, তাহলে এই সূত্রটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, তাহলে এবার আমি যদি তোমাকে বলি, দেখো যে এবার যদি তোমাকে বলি
যে মনে করো ডেল থিটার মান এত, তাপমাত্রা 50 থেকে 30-এ নামছে, দৈর্ঘ্য প্রসারণ সহগের মান এত, তারের ক্ষেত্রফল ধরো এরকম একটা ম্যাথ, তারের ইয়ং গুণাঙ্ক 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 10⁻⁻6 মিটার স্কয়ার, এবং দৈর্ঘ্য প্রসারণ সহগ আমি আর বাংলা লিখলাম না, আলফা হচ্ছে 10 × 10⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। তো বলা হচ্ছে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে নেমে গেলে তারে প্রযুক্ত টান কত, তারে টান তো করা যাবে না, ক্যালকুলেটর ছাড়াই করা যাবে। তাহলে এই সূত্রে জাস্ট মান বসে দিবা, এই সূত্র দিয়ে জাস্ট মানটা বসে দিবা। তাহলে আমরা সূত্রে কি জানি, F = y a আলফা ডেল থিটা, বুঝলা? তাহলে y এর মান কই, এই যে 2 × 10⁻11, a এর মান 10⁻ কত -6, আলফার মান 10 × 10⁻6, আর তাপমাত্রার পরিবর্তন 50 থেকে 30, তো ডিগ্রি সেলসিয়াস, দেখো এটা কিন্তু পার ডিগ্রি সেলসিয়াসে, তাহলে তুমি পার্থক্যটাও নিবা পার ডিগ্রি সেলসিয়াসে। তাহলে 50 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তাপমাত্রার ডিফারেন্সটা 20, তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস, বুঝতে পারছো? 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে পার্থক্যটা 20 ডিগ্রি সেলসিয়াস নিয়ে নিলাম পার্থক্য। এবার এগুলো গুণ করো, তাহলে 10⁻, দেখো 2 × 10 20 20 0 0 2 × 4 400, আর 10⁻11 - 6 6 12, তাহলে 10⁻ গুণ 10⁻−1, ঠিক আছে, গুণ 10⁻−1, তার মানে 10 দিয়ে ভাগ 40 নিউটন, না 40 নিউটন। দেখো তো ঠিক করছি হিসাব, হ্যাঁ দেখছো করা গেল, হিসাব কিন্তু করা গেল, এমন না যে খুব কঠিন ম্যাথ। তাহলে এই সূত্রটা একটু নতুন, তো এটা কিন্তু একটু 2-1 খাতায় লিখবা, হ্যাঁ 2-1 খাতায় একটু লিখবা, ঠিক আছে? মাইনাস হবে না, আরে বলের মান বের করতে বলছে, তুমি তাপমাত্রার পার্থক্য বসাবা, তাপমাত্রা জাস্ট পার্থক্যের মানটা নিয়ে বসাবা, ঠিক আছে? আচ্ছা বলের মান -20 বা -10 নিউটন, -40 নিউটন, কি বুঝাই? আমার তো বলের মানটা বের করতে বলছে, যে তারে প্রযুক্ত টান বলটা কত হবে, তারের টান বলটা কত প্রযুক্ত হবে, এত নিউটন টান বল প্রযুক্ত হবে। ওকে, এইবার আসো আমরা কয়েকটা এমসিকিউ টাইপ কোশ্চেন সলভ করব, কয়েকটা এমসিকিউ টাইপ কোশ্চেন আজকের ক্লাসে আমরা সলভ করব। কি বলছে দেখি, আসো। একটি তারের দৈর্ঘ্য দ্বিগুণ ও ব্যাস অর্ধেক করা হলে এর ইয়ং গুণাঙ্ক কি হবে? একটি তারের দৈর্ঘ্য দ্বিগুণ আর ব্যাস অর্ধেক, এটা যদি করা হয় তাহলে তারটির ইয়ং গুণাঙ্ক কি হবে? ভাই তারকে তুমি কেটে কেটে টুকরা টুকরা করে ফেলো, তারের উপাদান কি চেঞ্জ হবে? তারের উপাদান কি চেঞ্জ হবে? বেসিক কোশ্চেন, খুবই বেসিক কোশ্চেন। তাহলে উপাদান একই থাকবে, উপাদান একই থাকবে, তো উপাদান একই থাকা মানে ইয়ং গুণাঙ্ক ওয়াই সেম থাকবে। তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ প্রস্থ অর্ধেক, দৈর্ঘ্য 4 গুণ প্রস্থ দ্বিগুণ, যাই খুশি করা হোক, যাই খুশি, তাহলে উপাদান যতক্ষণ একই ততক্ষণ ইয়ং গুণাঙ্ক একই থাকবে। ওকে, আসো নেক্সট দেখো, আরেকটা কোশ্চেন আছে। কি বলছে? অ্যালুমিনিয়াম রডের ইয়ং গুণাঙ্ক এত, বলছে এত % বিকৃতিতে রডের একক আয়তনের স্থিতি শক্তি কত? আচ্ছা ভালো কথা, ভালো কথা। অ্যালুমিনিয়াম রডের ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, এত % বিকৃতি, ভাই বিকৃতি মানে ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল, এটা হচ্ছে বিকৃতি। ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল, এইটা হচ্ছে আমাদের বিকৃতি। তাহলে ছোট হাতের এল হচ্ছে বড় হাতের এল এর 0.04% আর কি, সহজ কথা। তো বিকৃতিতে রডের একক আয়তন স্থিতিশক্তি, যখনই দেখবা ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, তাহলে একক আয়তন স্থিতিশক্তি হাফ ওয়াই ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল। একটা সূত্র শিখাইছি না তোমার, সূত্র কিন্তু সবগুলা লাগবে, কখন যে কোনটা কাজে লাগবে সেটা তুমি বুঝতেও পারবে না, এই কারণে সূত্র সব সুন্দর করে মুখস্থ রাখবা। তুমি বলতে পারো ভাই এই সূত্রে আপনি গেলেন বুঝলেন কেমনে? আমি দেখলাম ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, আমি দেখলাম বিকৃতি দেওয়া আছে, আর একক আয়তনে স্থিতিশক্তির কথা বলছে। তাহলে যাই একটু প্রথম পৃষ্ঠায় যাই, একটু প্রথম পৃষ্ঠায় যাই, দেখো সব সূত্র এত সুন্দর করে রেডি করে রাখছি। এই যে
ইয়ং গুণাঙ্ক আর বিকৃতির বর্গ। যদি আমার হাফ গুণ পীড়ন গুণ বিকৃতি এরকম কোনো তথ্য দেওয়া থাকতো আমি এই সূত্রে চলে যাইতাম। ঠিক আছে, তাহলে এবার চলো, হ্যাঁ, তাহলে হাফ ইয়ং গুণাঙ্ক কত? 7 × 10⁻10 L/L তো 0.04, তারে আবার 100 দিয়ে ভাগ দাও, দিয়ে তার বর্গ। ঠিক আছে, ওকে। তাহলে এবার আসো কোনটা উত্তর হবে, কোনটা উত্তর হবে। দেখো একটা জিনিস আমি বলি, কোনটা উত্তর হবে ধরো আমি হিসাব নিকাশ জানি না, পারতেছি না হিসাব নিকাশ, কিন্তু একটা চালাকি করতে পারি। 4-এর বর্গ করলে কত হয়? 4 × 4 = 16, 16 ভাগ 2 8, 4-এর বর্গ করো 16 ভাগ 2 8, 7 8 56, তাহলে 56 কোথায় আছে সেটা দেখো, 56 জিনিসটা কোথায় আছে সেটাই অ্যান্সার। বুঝলা, চালাকি করলাম। এবার তোমার যদি মনে হয় ভাই আমি করবো, করো, ওটা করলে তো আরো ভালো, কিন্তু অপশনে যদি 56 সহ আরো কয়েকটা থাকতো তাহলে বিপদে পড়ে যেতাম। বুঝলা, এই কারণে যে বুদ্ধির সবসময় বাতি জ্বালায় রাখতে হবে। ঠিক আছে, আর তুমি কাটাকাটি করে করো, মিলবে। এই যে 100-র বর্গ করবা, তাহলে 100-র বর্গ বা 100 মানে কি 10⁻2 10⁻4, এখান থেকে কাটাকাটি 10⁻6 থাকবে, আর 0.04-এর বর্গ করবা, আলটিমেটলি দেখবা 56 সোজা আসবে। একটি তারের ইয়ং গুণাঙ্ক y আর পীড়ন হচ্ছে s, তাহলে তারের একক আয়তন স্থিতিশক্তি কত? তারের একক আয়তন স্থিতিশক্তি, একক আয়তনে স্থিতিশক্তি তো হাফ পীড়ন গুণ ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, পীড়ন দেওয়া আছে। আচ্ছা, ইয়ং গুণাঙ্ক বসালাম আর বিকৃতির বর্গ, তা আমাদের ইয়ং গুণাঙ্ক থাকবে, সূত্রে ইয়ং গুণাঙ্ক থাকবে আর পীড়ন থাকবে, তাহলে আমার এই বিকৃতিকে খেলাইতে হবে, এটারে দূর করতে হবে। বুঝলা, তাহলে কেমনে দূর করব? তো দেখো তো, পীড়ন মানে পীড়ন ইয়ং গুণাঙ্ক y মানে পীড়ন বাই বিকৃতি, তো পীড়ন s ডিভাইডেড বাই বিকৃতি হচ্ছে ছোট হাতের l বাই বড় হাতের l। তাহলে অতএব ছোট হাতের l ডিভাইডেড বাই বড় হাতের l, এটা সমান s ডিভাইডেড বাই y। তাহলে ভাইয়া হাফ y, ছোট হাতের l ডিভাইডেড বাই বড় হাতের l, s ডিভাইডেড বাই y, তাহলে s স্কয়ার ডিভাইডেড বাই y স্কয়ার, তাহলে হাফ s বাই y, হাফ s স্কয়ার বাই y আছে। হ্যাঁ, প্রথমটা এই তো সূত্রের খেলা, দিন শেষে সূত্রের খেলা শুধু। বলো, বুঝলা? চলে আসছি কিন্তু আজকে আমরা ক্লাসের শেষ পর্যায়ে প্রায় চলে আসছি। এবার আসো দেখি 19 নম্বরে কি আছে। এইটা খুব সুন্দর কোশ্চেন, খুবই পছন্দের একটা কোশ্চেন। দেখো বলছে একটি তারে ডাব্লু ভার ঝুলালে দৈর্ঘ্য প্রসারণ এল। ভালো কথা, একটা তারকে সিলিং থেকে আটকায় আগে, তারপরে ডাব্লু ভার ঝুলালাম, ডাব্লু = mg আর কি, ধরো ডাব্লু ভার ঝুলালে তারের যে প্রসারণ ঘটে, এই তারের যে প্রসারণ ঘটে সেটা ছোট হাতের এল। এইবার বলছে তারটি একটি পুলির উপর দিয়ে, একটা পুলি, একটি পুলির উপর দিয়ে ডাব্লু ভারের 2টি ব্লক তারে ঝুলাই দেওয়া হইল। একটা পুলির উপর দিয়ে এই 2টা ব্লক ঝুলাই দেওয়া হইল, এই একটা ব্লক আর এই একটা ব্লক ঝুলাই দেওয়া হইল। তাহলে ব্লক ঝুলাই দেওয়া হইলে দুই পাশে ঝুলিয়ে দিলে তারের প্রসারণ কত হবে? পুলি কি? এই পাগল, একজন বলছে পুলি কি? এই ধরো তো ওর ধরে মারো তো, নিউটনের বলবিদ্যা না পড়ে এই ক্লাসে চলে আসছে। ওর ধরো 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 ধরো, নিউটনের বলবিদ্যা না পড়ে ক্লাসে চলে আসছে। তুমি কি ক্লাস 8-এ পড়ো? হ্যাঁ, ভুল করে এনরোল করছো ভার্সিটি ব্যাচে, বলো তো। পুলি, এই যে পুলি, এইটা শাহিন ধরে না, শাহিনরে বলিও না, তুমি ধরে ফেলো ওকে। এবার আসো দেখো, এটাও ডাব্লু ভার, এটাও ডাব্লু ভার। এইবার তারে দুই পাশে ডাব্লু ভার ঝুলানো হয়েছে, ডাব্লু ভার, তাই না? এবার বলো, এবার তারের প্রসারণ কত হবে? বলো,
তারের প্রসারণ কত হবে? যে বলতে পারবে তার জন্য 10 টাকা। এল হবে, এল হবে, 2L হবে না? দুই পাশে 2L হবে না? কি বলো বলো? এই তো চালাক হয়ে গেছে না। হ্যাঁ শোনো, অনেকে ভাবে কি দুই পাশে ভাই ডাব্লু ডাব্লু, দুই পাশে দুইটা ভার, তাহলে তারের প্রসারণ এল আর এল 2L হবে না। তারের প্রসারণ এল আর এল 2L হবে না, তারের প্রসারণ এলই হবে, এল। এবার কথা হচ্ছে কেন ভাই আগে একটা ভার ঝুলাইলে এল, এখন দুইটা ভার ঝুলাইছি তাহলে তো 2L হওয়ার কথা না, 2L হওয়ার কথা না, ঠিক আছে, এলই হওয়ার কথা। এবার আসো কেন ভাই তারে প্রযুক্ত বল, একটা ভার ঝুলাইছি যখন তখনও প্রযুক্ত বল ডাব্লু, এখনও প্রযুক্ত বল ডাব্লু। দেখো আমি তোমার দেখাই, যখন এখানে বল ঝুলাইছি, এই যে ডাব্লু ওজন ঝুলাইছি, তখন এই যে তারে প্রযুক্ত টান বল এফ, তো এফ ইকুয়াল টু ডাব্লু, এই যে উপরের দিকে এফ নিচের দিকে ডাব্লু স্থির আছে, তাহলে এফ ইকুয়াল টু ডাব্লু। দেখো টান সবসময় জোড়ায় জোড়ায় কাজ করে, এই যে এফ টানতেছে না, এই যে সিলিং এর কথা চিন্তা করো, সিলিং, সিলিং এই বস্তুটাকে টানতেছে উপরের দিকে আর বস্তু সিলিংকে টানতেছে নিচের দিকে, এই যে টান সবসময় জোড়ায় জোড়ায় কাজ করে। এখানে বল এফ হলে এখানেও বল এফ, এফ এফ সেম বল, এই যে ডাব্লু সমান। এইবার আসো দেখো তারে পুলির উপর দিয়ে, দেখো একটা ভার ঝুলালে কখনো পুলিতে টান প্রযুক্ত হবে না, কখনোই হবে না। আমি মনে করো এই ভারটা সরাই দিলাম, দিলাম, বলো তো এই ভারটা সরাই দিলাম, এই তারে কোনো টান প্রযুক্ত হয়েছে? হবে না। এটা ঝুলাবা, পিছলে নিচে পড়ে যাবে, পিছলে নিচে পড়ে যাবে, তাহলে তারের কিন্তু দৈর্ঘ্য বাড়বে না। তোমার লজিকে সাপোজ কেউ যদি চিন্তা করো ভাই আগে ডাব্লু ভার ঝুলানো হয়েছিল এখনো ডাব্লু ভার ঝুলানো হচ্ছে, তাহলে সেম সেমই হবে। তাহলে সেম সেম যদি হয় তাহলে তুমি দেখো তো ঝুলাও তো তারের প্রসারণ হবে? হবে না। তারের প্রসারণ হওয়ার জন্য কি করতে হবে? এখানে তোমাকে আটকায় রাখতে হবে, এখানে তোমাকে আটকায় রাখতে হবে, বুঝলা? এখানে আটকায় রাখতে হবে, দড়িকে ধরে রাখতে হবে। তো সেই দড়িকে ধরে রাখার কাজ কে করতেছে জানো? এই যে এই পাশে আর একটা পুলি দড়িকে ধরে রাখার কাজ করতেছে, দেখো এই যে ধরে রাখার কাজ করতেছে। তাহলে এটা ডাব্লু, তাহলে নিচের দিকে ডাব্লু ওজন, উপরের দিকে এফ, তাহলে এফ ইকুয়াল টু ডাব্লু, নিচের দিকে ডাব্লু ওজন, উপরের দিকে এফ, তাহলে এফ ইকুয়াল টু ডাব্লু, স্থির আছে, এটাও স্থির এটাও স্থির, তাহলে এফ ইকুয়াল টু ডাব্লু। তাহলে আগে তারে প্রযুক্ত টান বল এফ ইকুয়াল টু ডাব্লু, এখনও তারে প্রযুক্ত বল এফ ইকুয়াল টু ডাব্লু, তাহলে সেম বল প্রযুক্ত হচ্ছে, সেম বল। আগে কি করছিলাম? সিলিংয়ে বেঁধে তারকে টান টান করছিলাম, এবার আর সিলিংয়ে বাঁধি নাই, এবার কি করছি? দুই পাশে দুইটা ভার ঝুলাই দিছি, তাহলে এই ভার টানতেছে নিচের দিকে, এই ভার টানতেছে নিচের দিকে, আলটিমেটলি এই তারে প্রযুক্ত বল হচ্ছে এফ, ঠিক আছে, তারে প্রযুক্ত বল হচ্ছে এফ। তাহলে সুতরাং প্রসারণ হবে এল। এটা আসবে এবার ডিউতে, এটা আসবে, লিখে রাখো, ডিউতে এটা আসবে, এবার লিখে রাখো। তো দেখো এটা একটা সুন্দর কোশ্চেন আছে, তোলো কোশ্চেনটা, তোলো তোলো বা পড়ো, যা খুশি, যা খুশি করো, তোলো বা পড়ো, যা খুশি করো। এটা কোন চ্যাপ্টার দাদা? ইংলিশে লেখা তাই বুঝতেছি না। প্রপার্টিস অফ ম্যাটার, পদার্থের গাঠনিক ধর্ম, টপিক দেখে বুঝতেছো না? হাই হাই, মারো মুঝে মারো। আসো দেখো কি বলছে, দুটি একই উপাদানের তারের আয়তন একই, আয়তন একই, খুব ইম্পর্টেন্ট কথা, ভি সেম। এবার হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের অনুপাত A1 A2, A1 A2 রেশিও 1:3। যদি প্রথম তারে এফ বল প্রয়োগে এক্স পরিমাণ প্রসারণ ঘটানো হয়, তবে দ্বিতীয় তারে একই প্রসারণ ঘটাতে প্রযুক্ত বল কত হবে? প্রসারণ সেম ঘটাবো, প্রযুক্ত বল। তাহলে দুইটা তারের সূত্র লিখে ফেলি, ইয়ং গুণাঙ্ক ওয়াই ইকুয়াল টু এফ বড় হাতের এল ডিভাইডেড বাই এ ছোট হাতের এল, ঠিক আছে, ইয়ং গুণাঙ্ক ওয়াই ইকুয়াল টু এফ বড় হাতের এল ডিভাইডেড বাই এ ছোট হাতের এল। আবারও লিখি এফ বড় হাতের এল ডিভাইডেড বাই এ ছোট হাতের এল। তাহলে এবার আসো তাকাও, দুটি তারে প্রযুক্ত বল, এটা এফ এটা F2, F2টা বের করব। দুটি তারের আয়তন একই, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে এটা A1 এটা A2, সেম পরিমাণ প্রসারণ ঘটাতে এই যে এল এর মান এক্স আর কি, এল এল এক্স, এই যে এল হচ্ছে এল এল এক্স আর কি, সেম পরিমাণ প্রসারণ ঘটাবো। তাহলে এবার আসো L1 আর L2, L1 L2 সেম আয়তন, তাহলে A1 L1 A2 L2,
তো ভাই A1 আর A2 এর রেশিও হচ্ছে 1/3, তাহলে L2 আর L1 এর রেশিও হবে 1/3। তাহলে এবার আমাদের লাগবে F2 কত, তো F2 ইকুয়াল টু হিসাব A2 LL কেটে গেছে, A2 ডিভাইডেড বাই A1, L1 ডিভাইডেড বাই L2 ইন্টু ভাই F। A2 ডিভাইডেড বাই A1 কত, 3/1। L1 ডিভাইডেড বাই L2 কত, L1 ডিভাইডেড বাই L2 কত, 3/1। F 3 3 9, 9F শেষ। তাহলে প্রযুক্ত বল C 9F। ওকে, প্রযুক্ত বল হচ্ছে C 9F, দ্যাট ইজ 9F। ওকে, তাহলে আসো এবার নেক্সট আগাই, সামনে আগাই। দেখো সামনে আগাই কি বলছে, দেখো তোলো তোলো কোশ্চেনটা তোলো। দুটি তামার তারে প্রযুক্ত বল যথাক্রমে এত এত, প্রযুক্ত বলের কারণে তারের প্রসারণ যথাক্রমে এত এত, এদের ইয়ং গুণাঙ্কের অনুপাত নির্ণয় করো। এদের ইয়ং গুণাঙ্কের অনুপাত নির্ণয় করো। খুবই কঠিন একটা ম্যাথ, লিখো খুবই কঠিন একটা ম্যাথ। তাহলে দেখো দুনিয়াদারি চেঞ্জ করে ফেলুক, দুটি তামার তার, তামার ভাই উপাদান সেম, উপাদান সেম। উপাদান যদি সেম থাকে, প্রযুক্ত বল যথাক্রমে এত এত, প্রযুক্ত বলের কারণে তারের প্রসারণ এত এত হলে এদের ইয়ং গুণাঙ্কের অনুপাত কত, কিচ্ছু লাগবে না, কিচ্ছুর দরকার নেই, কোনো ইনফরমেশনের দরকার নেই। ইয়ং গুণাঙ্কের অনুপাত 1:1 শেষ। উপাদান একই, ঠিক আছে, উপাদান একই। তাহলে এরকম ঘাবড়ানো কোশ্চেন দিয়ে দিবে কিন্তু। লাস্ট কোশ্চেন, এটা আজকের স্লাইডের লাস্ট কোশ্চেন। একটা একটা ক্লাসে সব শেষ করে দিতাম, কিন্তু যেহেতু শিডিউলতে 2টা ক্লাস আছে তাই আর কি ক্লাসকে 2 ভাগ করে ফেলছি, বুঝছো। তবে একটা ক্লাসে এই অধ্যায়টা ছোট্ট একটা অধ্যায় ছিল, একটা ক্লাসে শেষ করে দেওয়া যাইতো। দেখো এইটা খুব সুন্দর একটা কোশ্চেন, কি বলছে দেখো, এল দৈর্ঘ্যের একটি তারে 1 কেজি ও 2 কেজি ভার ঝুলানো হলে তারটির দৈর্ঘ্য হয় এত এত, দৈর্ঘ্য হয় ওইটা, এল এর মান কত, তাহলে একটি তার না, তাহলে ইয়ং গুণাঙ্ক ওয়াই তো সেম। তাহলে ভাই দেখো তো ইয়ং গুণাঙ্ক ওয়াই ইকুয়াল টু এফ বড় হাতের এল ডিভাইডেড বাই এ ছোট হাতের এল। তাহলে প্রথম ক্ষেত্রে তাকাও, প্রথম ক্ষেত্রে ইয়ং গুণাঙ্ক ওয়াই, এফ ইকুয়াল টু এম জি, এম হচ্ছে 1G, এফ ইকুয়াল টু এম জি, এম হচ্ছে 1G প্রথম ক্ষেত্রে, আর আদি দৈর্ঘ্য এল, বলছে এল দৈর্ঘ্যের, এ তো সেম ওই একই তার। এবার দৈর্ঘ্য হয় হচ্ছে L1। আচ্ছা দৈর্ঘ্য যদি L1 হয়, আগে তো ছিল এল, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু, সেই বৃদ্ধিটা, দৈর্ঘ্য বৃদ্ধিটা, সেই বৃদ্ধিটাই হচ্ছে L1 মাইনাস এল। তাহলে এটা L1 মাইনাস এল, বুঝলা, এই যে দৈর্ঘ্য বৃদ্ধির জায়গায় বসালাম। আর দ্বিতীয় ক্ষেত্রে ওই অঙ্গুণাঙ্ক একই অঙ্গুণাঙ্ক, তো তখন ভার ঝুলাইছে কয় কেজি, 2 কেজি, তাহলে 2G মানে 2 ইন্টু G 9.8, আদি দৈর্ঘ্য এল, প্রস্থের ক্ষেত্রফল এ, তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি হয় L2, তাহলে L2 মাইনাস এল, ইয়ং গুণাঙ্ক সেম। এবার দুইটাকে ভাগ করে দাও, তাহলে ভাগ করে দিলে 1G ডিভাইডেড বাই L1 মাইনাস এল, আর এটা 2G ডিভাইডেড বাই L2 মাইনাস এল, আমাদের এল দরকার, তাহলে জি আর জি কাটাকাটি, তাহলে L2 মাইনাস এল 2L1 মাইনাস 2L, 2Lটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে 2L মাইনাস এল আর 2L1 মাইনাস L2, তাহলে অতএব L ইকুয়াল টু 2L1 মাইনাস L2 আছে, 2L1 মাইনাস L2 আছে কোথায়, অপশন সি, ইয়েস অপশন সি হয়ে গেছে।
অপশন সিতে আছে। দাদা রাজশাহীতে থাকবো কোথায়? রাজশাহীতে কেন আসবা? ও আর ইউ এক্সাম, আচ্ছা আর ইউ এক্সাম কবে? আর ইউ এক্সাম কবে বলো? 5 মার্চ? 5 মার্চ এক্সাম, আচ্ছা আচ্ছা, তাহলে তো চলেই আসলো, ফেব্রুয়ারি মার্চ। আচ্ছা আমার বাসায় গিয়ে থাকো, চলে আসো, চলে আসিও আমার বাসায়। আমার বাসা হচ্ছে মালোপাড়া, অ্যাড্রেস রেস্টুরেন্টের পাশে, আরমান টাওয়ার। ঠিক আছে, চলে আসিও। 31 কে স্টুডেন্ট থাকবো। হ্যাঁ চলে আসিও, ঠিক আছে চলে আসিও। ওকে, খাবার দাবার, খাবার দাবার সমস্যা নেই, আমরা যা খাই তুমিও তাই খাইও। ওকে, তাহলে চলো আজকে এই পর্যন্ত, ছোট্ট একটা ক্লাস করলাম, রেকর্ড করে ফেললাম মনে হয় না? আজকের ক্লাসটাই মনে হয় ইতিহাসের সবচেয়ে ছোট ক্লাস। আজকের ক্লাসটাই মনে হয় ইতিহাসের সবচেয়ে ছোট ক্লাস নাকি? হ্যাঁ। ওকে, তো চলো, টাটা।